নায়রা বেশ অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, কোনো ফাঁকা যানবাহন দেখছে না। তখন ওভাবে এসেই বোধহয় ভুল করেছে ও। বাড়ি যাবে কি করে? ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা হাতে তুলে নিতেই কেউ একজন ওকে ডাকল। এক্সকিউজ মি। একটা পরিত্যক্ত বাড়ি, মানুষজন এদিকটায় আসে না। বলা বাহুল্য, লোকজন কেউ তাকাতেই ভয় পায়। দোতলার এই পুরান ধাঁচের বাড়িটিতে শ্যাওলা জমেছে, ভূতুরে বাড়ির মতো অবস্থা। বাড়ির চারপাশ জুড়ে বড় বড় গাছ, ঝোপঝাড়ে ভর্তি বাগানটার মাঝে এই রং ধসে যাওয়া শ্যাওলা পড়া দোতলা বাড়িটি লাগছে ভুতুরে। এটা যে দুপুরবেলা, সূর্যটা যে খাড়াভাবে আলো দিচ্ছে ধরণীতে, তা বোঝা মুশকিল এই স্থানে। সন্ধ্যের আধারের মতোই পরিবেশটা গা ছমছম। একটা যুবতী মেয়ের শরীর পাজাকোলা করে নিয়ে ভুতুরে বাড়িটায় প্রবেশ করলো একজন। বাড়িটার বাইরে যতটা ভয়ঙ্কর দেখতে, ভেতরটা তেমন নয়, যথেষ্ট পরিপাটি। ঝাড়বাতির কৃত্রিম আলোয় হলরুমটা ফকফক করছে। লোকটি জ্ঞানশূন্য মেয়েটাকে পাজা কোলে রেখেই হুডি পরিহিত এক পুরুষকে ডাকল। স্যার, মেয়েটিকে এনেছি। হুডির ক্যাপটা মাথা থেকে এক হাত দিয়ে খুলে ফেলে লোকটির বাম হাতে রিভলভার। পেছনে ফিরতেই নায়রাকে পাজা কোলে রাখা লোকটা ভয় পেল তার স্যারের ওই নীল চোখ দেখে। ওই নীল চোখ দুটোতে সে সর্বদা ভয় পায়। কেমন হিংস্রতা এঁটে রাখে চোখ দুটোতে। হুডি পরিত লোকটা এগিয়ে আসে নায়রার দিকে। নায়রাকে মাদকতা নিয়ে দেখছে আর এক পা করে এগোচ্ছে। এক হাত এগিয়ে আসতেই নীল চোখের লোকটি বলল, ওকে কাউসের ওপর শুয়ে দিয়ে আয়। লোকটার কণ্ঠ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। নায়রাকে স্যারের কথা মতো শুয়ে দেয় কাউসেতে পুরুষটি। সে এখন ভয়ে কাঁপছে, ঘাম ছুটে যাচ্ছে শরীর থেকে। হুডি পরিহিত লোকটা দাঁতে দাঁত পিষে বলে, ওকে তুই শুয়েছিস? দেখেছিস ওর সুন্দর শরীরটাকে? তুই শুয়েছিস, খুব গাঢ়ভাবে শুয়েছিস। স্যারের মাথাটা আজ বেশি গরম মনে হচ্ছে। লোকটা ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে বলে, স্যার, আপনি তো আনতে বলেছেন। আর কোলে করে ছাড়া তো অজ্ঞান মেয়েটাকে আনতাম কি করে এত দূর? এক বন্দুকের গুলি নিক্ষেপণে এক বিকট শব্দ হয় চারিপাশে। বাইরের গাছের ডালে বসে থাকা পাখিগুলো ভয় পেয়ে কিচিরমিচির আওয়াজ তুলে আকাশে উড়ে যায়। হলরুমটা মুহূর্তে স্তব্ধ, মৃত্যু পরিতে রূপান্তরিত হয়। নিক্ষেপিত বুলেট লোকটার কপাল ফুটো করে অদূরে চলে যায়। নীলাভ চোখ দুটো এই দৃশ্য দেখে হাসছে। হাসছে লোকটি, সে এক জঘন্য, মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো পৈশাচিক হাসি। আলেক্সি, হোয়াট আর ইউ ডুইং? মালি কেন ছেলেটাকে এভাবে? নীল চোখের আলেক্সি ঘাড় বাঁকায়, ঘাড়ে হাত দিয়ে ক্লান্তি ছুটিয়ে নেয়। প্রত্যুষ যায় বন্ধুর কাছে, বিরক্তি নিয়ে বলে, মারলি কেন ওকে বল। আলেক্সি এবার মুখটাকে কাঁদো কাঁদো করে বলে, আমার সুইটিকে শুয়েছে ও, তাই মেরেছি। প্রত্যুষ ভেবে কুল কিনারা খুঁজে পায় না, অকারণে কেন মারল ছেলেটাকে। আলেক্সি তো বলেছে এই মেয়েটিকে নিয়ে আসতে, তাহলে বিনা অপরাধে মেরে ফেলল ছেলেটিকে। এসব ভাবতে ভাবতেই ও দেখল আলেক্সি একটা ধারালো ছুরি হাতে নিয়েছে। ও ছুরিটি খস করে ঢুকিয়ে দিল ছেলেটির এক চোখে। গল গল করে রক্ত বের হতে থাকলো সেই চোখ দিয়ে। ও আবারও অনুরূপভাবে ছুরিটি গেঁথে দেয় ছেলেটির আরেক চোখে। দুই চোখ আর কপাল দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। জানোয়ারের মতো এই কাজটি করার পর নীল চোখ বেয়ে গড়িয়ে পড়ল কলকল করে পানি। চোখের পানি মুছে মানুষরূপী পশুটি অধর বাকি ক্রূর হাসে রাশভারী কণ্ঠে বলল, এই চোখ দুটো দিয়ে দেখছিলি না বাস্টার্ড? এখন এই চোখ দুটোই আর নেই, চোখ দুটো গলে গিয়েছে। আবারও শব্দ করে হেসে দেয় আলেক্সি। এমন হাড় কাঁপিয়ে দেয়া দৃশ্য যে কোনো সুস্থ মানুষ জ্ঞান হারাতে বাধ্য। তবে প্রত্যুষ না পেল ভয়, আর না হলো অবাক, কারণ সেসব বহুবার দেখেছে। আলেক্সির যখন অত্যাধিক রেগে যায় তখন সে মানুষকে এভাবেই খুন করে, আবার যখন অত্যাধিক খুশি থাকে তখন এভাবেই খুন করে। এটা করে ও আত্মিক তৃপ্তি পায়। আলেক্সি কথা কম বলে, তবে ওর বন্দুকের বুলেট বেশি চলে। ওর অন্তরে এক শিশির কণা দয়া নেই। ওর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করলে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। প্রত্যুষ আর কিছু বলল না, দুজনকে ডেকে বলে, ওর ডেড বডিটা বাগানে নিয়ে পুড়িয়ে দাও আর জায়গাটা ক্লিন করার ব্যবস্থা করো, প্রচণ্ড বাজে অবস্থা। ছেলে দুটোর চোখ বারবার নায়রার দিকে যাচ্ছে। প্রত্যুষ সেটা লক্ষ্য করে দাঁত খিঁচিয়ে বলে,
মেয়েটার দিকে তাকাচ্ছিস কেন বারবার? মরতে চাস নাকি? এই জন্যই কিন্তু ছেলেটাকে মেরে ফেলেছে আলেক্সি। বাঁচতে চাস তো আর তাকাস না। ছেলে দুটো মাথা নেড়ে ডেড বডি গায়েব করার কাজে লেগে পড়লে প্রত্যুষ আলেক্সের কাছে যায়। এই মুহূর্তে সিগারেট ফুঁকছে দেদারছে। অস্ফুটে বলে, 30টা মেয়ে লাগবে। ব্যবসার অবস্থা ভালো না। সিঙ্গাপুরের পার্টিদের দ্রুত এই মাসের মধ্যে হ্যান্ডওভার করতে হবে। মেয়ে জোগাড় কর। বললেই হলো, পুলিশের লোকগুলো চতুর্দিকে পাহারা দিচ্ছে। ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার দুটো পাগলা কুত্তার মতো খুঁজছে আমাদের। ইজ ইট ইজি? আলেক্সি ফিসেল হেসে বলে, আমি ওদের খুঁজতে বাধ্য করছি, তাই ওরা খুঁজছে, না তো কবেই ওদের উড়িয়ে দিতাম। আলেক্সি কাউসিতে শুয়ে থাকা জ্ঞানহীন মেয়েটার নিকটস্থ হয়। এরপর ওর পেশিবহুল হাত দুটো দ্বারা মেয়েটির ওই দেহটাকে সগৌরবে কোলে নিয়ে একটা ঘরের দিকে যেতে থাকে। প্রত্যুষ এমস্ত অবস্থায় প্রশ্ন ছেড়ে বলে, মেয়েটিকে কোথায় নিয়ে যাচ্ছিস? আলেক্সির চোখ দুটো মেয়েটিকে দেখছে ও হাঁটতে হাঁটতে বলল, ডোন্ট ডিস্টার্ব ইউএস। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। নায়রা এখনো বাড়ি ফেরেনি। সবাই এ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। শাহিদা বানু এ কথা জাহিদ সাহেবকে ফোনে জানালে সে অফিসের সব কাজ ফেলে বাড়ি ছুটে এলেন। শাহিদা বানুর কান্নার আহাজারি পড়ে গিয়েছে বাড়িটাতে। অন্যান্যরাও ভয় পাচ্ছেন, পাশে এই ভেবে নায়রাকে কেউ কিডন্যাপ করল না তো। ওর নাম্বার এক নাগারে বহুবার কল করেছেন জাহিদ সাহেব। বারবার ফোনটা বেজে বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ রিসিভ করে না। জাহিদ সাহেব সেই জন্য ভাবলেন পুলিশে ইনফর্ম করবেন। এমন সময় যান বাড়ি ফেরে। পরিস্থিতি উপলব্ধি করতে পেরে জাফর সাহেবকে বলল, পুলিশ 24 ঘন্টার আগে এফআইআর লিখবে না, এসব করে কোনো লাভ নেই। ভয় দুশ্চিন্তায় তিনি ভুলে গিয়েছিলেন এই ব্যাপারে। বাড়ির এত শোরগোল শুনে হন্তদন্ত হয়ে নিচে ছুটে আসলো উপমা আর বিজলি। পুরো ব্যাপারটা মস্তিষ্কে উপলব্ধি করতে খানিক সময় লাগে ওদের। ভয় আতঙ্কে জমে যায় দুজন। জান আর এক মুহূর্ত দাঁড়ায় না সেথায়। বাড়ি থেকে ছটফটে ভাব নিয়ে বের হতে হতে বলে, আমাকে 1 ঘন্টা সময় দাও, তোমরা আমি নায়রাকে খুঁজে বের করব। জানের এখন কি করা উচিত? কাঁদবেও, মাথা কাজ করছে না ওর। জানের সাথে বাড়ি আসলে কি হতো? এখন নিজেও ভুগছে আর বাড়ির সবাইকে ভোগাচ্ছে। সবচেয়ে বেশি ভুগছে তো জান। ও গাড়িতে উঠেই ফোন দেয় সাদকে। অপর প্রান্তের ব্যক্তিটিকে কিছু বলার ফুসরত না দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, সাদ, তুই মেন রোডে আয়, একটা নাম্বার ট্র্যাক করতে হবে, আর পারলে ঈশাদের মধ্যে একজনকে নিয়ে আয় সাথে। সাদ অবাক হয়ে বলে, কিন্তু কেন? এমন অবস্থায় ওর কণ্ঠনালী দিয়ে একটা শব্দ বের হতে চাইছে না। ক্রমশ জট পাকিয়ে যাচ্ছে কথাগুলো। অস্ফুটে বলল, এত প্রশ্ন করিস না সাদ, হাতে বেশি সময় নেই। অস্থির মনটাকে শান্ত করা সম্ভব হচ্ছে না। বুকের কোথায় যেন সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। উত্তাল স্রোতের মতো এক ঢেউ বইয়ে যাচ্ছে। এক অদ্ভুত যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে বক্ষ গহ্বরটা। নিজে ধাতস্থ করা অসম্ভব হয়ে পড়েছে। সাদ ফোনে দৃষ্টি নিবদ্ধ করে বলে, নাম্বার ট্র্যাক করার আগে একবার দোয়েলকে কল করে শুনবো। খুবই আড়ষ্টতা নিয়ে বলে সাদ কথাগুলো। যদিও সাদের সাথে দোয়েলের সম্পর্কটা এখনো ছেলেখেলা লাগছে। বাড়িতে এখনো সাদ জানেনি যে বিয়েটা করবে না। এই মুহূর্তে, এই প্রতিকূল পরিস্থিতিতে ওর মনে হলো নায়রা দোয়েলের সাথে থাকতে পারে, তাই নিজের ভাবনাটা প্রকাশ করে বন্ধুর সাথে। জানের আশেপাশে চোখ বোলাচ্ছে। গাড়ির স্পিডটা সর্বোচ্চ দিয়ে রেখেছে ও ছটফটিয়ে বলে, না এত সময় নেই, তুই লোকেশন ট্র্যাক কর। গাড়ির পেছনের সিটে বসে আছে মহুয়া আর ঈশা। তাদের স্যার কি করছে কিছুই বুঝতে পারছে না ওরা। একটা ঘর, যে ঘরে রয়েছে শুধু একটা আদিকালের পালঙ্ক আর দুটো গদির চেয়ার। লোকটি নিস্পৃহ চোখ দুটো দেখছে নায়রাকে। পায়ের উপর পা তুলে বসে রয়েছে একটা গদির চেয়ারে। হিংস্র মুখটাতে হিংস্রতা নেই, সে গৌরবর্ণের মুখটা স্বাভাবিক। আলেক্সি গদির চেয়ারটা বিছানার পাশে নিয়ে বসে দেখছে মেয়েটাকে। নায়রার নিথর দেহটাতে ওর নীলাভ চোখ দুটো বোলাচ্ছে। ঠোঁটে তার অস্পষ্ট হাসি। প্রচণ্ড কামুকতা নিয়ে দেখছে ও অজ্ঞান নায়রাকে। গায়ের ওড়নাটা কোথায় যে হারিয়েছে। ওই রোদের মতো উজ্জ্বল বর্ণের শরীরটা গোলাপি রঙের কুর্তিতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নারিকার সবচেয়ে নিগুড় সৌন্দর্য ফুটে উঠেছে আলেক্সির চোখের সামনে। ওর পুরুষ চিত্তকে এই আবেদনময় সৌন্দর্য অগণিত বার ধ্যানচ্যুত করে মস্তিষ্কে আঘাত করছে।
দেহের প্রতিটি কোষে শিহরণ দিচ্ছে। এক পর্যায়ে ওর চোখ দুটো আটকে যায় নায়রার গলার কাছে। ফর্সা গলাটির কলার বনে একটা গাঢ় কালো তিল, এ যেন মেয়েটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আলেক্সি কালো তিলটির দিকে তাকে বলে, তুই অনেক লাকি সুইটিকে ছুতে পেরে, কিন্তু আমার খুব হিংসা হচ্ছে, তোকে ওর গলা থেকে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে, তবে আমি এটা করতে পারবো না, আমার সুইটি কষ্ট পাবে যে। আলেক্সি আবারও দেখতে থাকলো মেয়েটিকে। ও এবার নায়রার কানের কাছে মুখ নিয়ে হাসকি সুরে বলে, সুইটি, মাই পিঙ্ক রোজ, ক্যান আই টেক এ বাইট আউট অফ বিউটি মার্ক? আলেক্সির মুখ তুলে নেয়, নায়রার কানে চুলগুলো গুজে দিয়ে আবারও দেখতে থাকে মেয়েটাকে। ওর গোলাপি অধর দুটো, ওর গলা, ওর কলার বনের ওই তিলটা আরো গভীরভাবে দেখতে থাকে সে। নিজের পুরুষ সত্তার বাসনাকে আর দমিয়ে রাখতে পারল না ও। নায়রার এক হাতের তালু খুবই যত্নে নিজের শক্ত হাতের তালুর মাঝে নিয়ে নেয়, সেই হাতের তালুতে ঠোঁটের চুমুতে শুয়ে দিতে থাকে। এরপর হাতটি রেখে দেয় বিছানার উপর কোমলতা নিয়ে। চুপ থাকার সম্মতির লক্ষণ, তার মানে তুমি চাইছো আমি তোমার তিলটাকে একটা বাইট দেই, তাই তো? ক্রুর হাসলো আলেক্সি। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যেই না নায়রার নিকটস্থ হওয়ার চেষ্টা করলো, ঠিক সে সময়ে প্রত্যুষ দরজায় টোকা দিয়ে বলে, হয়েছে তোর? মেয়েটার কিন্তু যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। আমি খোঁজ নিয়েছি, জান ফারাজ খুঁজছে এই মেয়েটাকে, দ্রুত যেখান থেকে ওকে আনিয়েছিলি সেখানে রেখে আয়, জান ফারাজ খুঁজে নিবে নিজের মতো। মুহূর্তে আলেক্সির মুখের ভাব বদলে গেল, হয়ে উঠল পূর্বের অনুরূপ হিংস্র। উঠে পড়ে বিছানা থেকে গদির চেয়ারটাতে সজোরে লাথি মেরে আবারও আসলো নায়রার কাছে। হাত দুটো বিছানায় ঠেকে দাঁতে দাঁত চেপে বলে, তোর এই সুন্দর শরীরটাতে নিজের আধিপত্য বিস্তার করতে আমায় জাস্ট 10 মিনিট লাগতো, বাট আমি তোকে এ যাত্রায় ছেড়ে দিচ্ছি। সবুরে মেয়া ফলে অপেক্ষার ফল নাকি মিষ্টি। কথাটি বলেই থামলো আলেক্সি, যে এই মুহূর্তে আবারও দমে গিয়েছে নায়রাকে দেখে। ওর হিংস্রতার পারদ শূন্যের কোঠায় নেমে এসেছে। এ আবারও নরম সুরে বলল, সরি, তুই বলে ফেলেছি, আমার ভুল হয়েছে, আমার উপর রাগ করো না সুইটি, অ্যাপল অফ মাই আই। ওই লোকেশন তো ভার্সিটির আশেপাশে দেখাচ্ছে, ভার্সিটি থেকে একটু সামনে যা। জান প্রচণ্ড অস্থির, মেয়েটাকে জোর করলে পারত, কিন্তু সে করেনি আজ। ও তো জানেই ইউনিভার্সিটির অবস্থা কেমন, অলরেডি ওই ভার্সিটি থেকে দুটো মেয়ে নিখোঁজ হয়েছে। এত কিছু জানার পরেও একা ছেড়ে দেয়া, ওর জেটটাকে প্রশ্রয় দেয়া ঠিক হয়নি। জান, এখানে রাখ, এদিকটায় আছে মনে হচ্ছে। গাড়ি থামানো হয়, হন্তদন্ত হয়ে নেমে যায় গাড়ি থেকে জান। ওর সাথে নামে সাদ, ঈশা আর মহুয়া। জান খুঁজছে হন্যে হয়ে, ওর দিন দুনিয়ার বসত চিন্তা খুঁয়ে খুঁজছে। এদিকটায় মানুষ নেই বললেই চলে, তবে নারা এদিকটায় কি করছে। এভাবে চারিপাশে চোখ বোলাতে থাকে ওরা চারজন। হঠাৎ জানের চোখ যায় গোলাপি কুর্তি পরনে রাস্তার ধারে শন অবস্থায় মেয়েটির দিকে। এমনি একটা কুর্তিতে আজ নায়রাকে দেখেছিল, ছুটে যায় মেয়েটির কাছে। নায়রা অজ্ঞান অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে, ওর পাশেই পড়ে রয়েছে ভ্যানিটি ব্যাগ আর মুঠো ফোনটা। জান হাঁটু করে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কোমলতা নিয়ে ডাকে, নায়রা, এই নায়রা, কি হয়েছে তোর? ওঠ। নায়রা কোনো প্রতিক্রিয়া দেখায় না, ওর নিথর দেহটা পড়ে আছে নীরবে। জান খেয়াল করলো মেয়েটার শরীরে ওড়না নেই, ও আশেপাশে তাকে কিন্তু ওড়না পায় না। জান বিব্রত বোধ করলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, তোর আর প্রয়োজন নেই, তুই চলে যা। সাদ আর অপেক্ষা করে না, কোনো রকম বাক্য ব্যয় না করে চলে যায়। ঈশা আর মহুয়া রয়ে যায়। জান নায়রার 2 উরু আর পিঠে হাত গলিয়ে ওকে আলগোছে তুলে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসায়। ঈশা আর মহুয়াকে বলে, আমার মনে হয় ওকে কেউ ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেছে, কিন্তু কেন? ঈশা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, স্যার, উনি কি আপনার গার্লফ্রেন্ড? জান দেখে চেতনাহীন মেয়েটাকে, শীতল দৃষ্টিতে মেয়েটির নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত প্রশ্ন আমার পছন্দ নয়, তোমরা ওকে ধরে ব্যাক সিটে বসাও। শরীরটা একদম নেতিয়ে রয়েছে ওর। জান ড্রাইভিং সিটে বসে, ঈশা আর মহুয়া দুজন নায়রার দুপাশে বসে আগলে নেয় মেয়েটিকে। জান মিরর গ্লাসে নায়রাকে দেখে মেয়ে দুজনকে বলে, ওকে আলতোভাবে ধরো, সাবধানে ধরো। সেইভাবেই তো ধরেছি স্যার। জান একটা নিঃশ্বাস ফেলে।
ওর মোবাইল আর ব্যাগটা আমাকে দাও। মহুয়া তাই করলো। রাস্তায় চলার পথে মহুয়ারা নিজেদের মধ্যে ইশারা করেছে ওরা আজ এক অন্য জান ফারাজকে দেখেছে, যার মধ্যে নেই কোনো দাম্ভিকতার তেজ, যে আজ সম্পূর্ণ নরম একজন মানুষ। জান ফারাজের এই স্বভাবের জন্য কি এই মেয়ের কোনো অবদান আছে? বুঝে নিল মেয়ে দুটো অবদান আছে, এক অসামান্য অবদান। হুট করে জান একটা ব্রেক কষল একটা শপিং মলের সামনে। ঈশা মহুয়া দুজনেই দুজনের দিকে তাকালো, কিছু বুঝলো না ওরা। জান গাড়ি থেকে নেমে বলে, তোমরা ওকে একটু দেখো, আমি জাস্ট 5 মিনিটে আসছি। জান শপিং মলের মধ্যে যায়। ঈশা মহুয়া দুজন নায়রাকে একবার দেখে হেসে বলে, স্যারের চয়েস কিন্তু একটু বেশি সুন্দর, কি বল? জান ফিরল বেশ কিছুক্ষণ পর। ওর হাতে একটা শপিং ব্যাগ। জান গাড়িতে উঠে হাতের শপিং ব্যাগটা ঈশাকে দিয়ে বলে, এর মধ্যে 4টে ওড়না স্কার্ফি আছে, একটা ওর গায়ে জড়িয়ে দাও। ঈশা তাই করলো। বেবি পিঙ্কের একটা সেরি জর্জেটের ওড়না জড়িয়ে দিল নায়রার শরীরে। ঈশার মহুয়াকে জান নামিয়ে দেয় ওদের ফ্ল্যাটের এলাকায়। ওদের অহেতু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। জান এসে বসলো নায়রার পাশে। বেশ কিছুক্ষণ সন্দিহান চোখে দেখে ওকে, অতঃপর শীতল কণ্ঠে ডাকে, নায়রা ওঠ, বাড়ি যাবি না? এই অবস্থায় তোকে বাড়ি নিয়ে যাব আমি। বাড়ির সবাই খুবই চিন্তিত। সন্ধে হয়ে গেল, ঘরের মেয়ে এখনো ঘরে ফিরছে না, তাই বারবার কল দিচ্ছে জানকে। জান শেষবার কল ধরে বলে, পেয়েছি তোমাদের মেয়েকে, রাস্তায় রয়েছে, এখন রাখো। আবার বেশ সময় ধরে ডাকার পর নায়রার জ্ঞান ফেরে। চোখ পিটপিট করে তাকাতেই দেখে জানের ঝাপসা মুখটা। মাথার মধ্যে এক অন্যরকম যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো মেলে দেখার শক্তিটুকু নেই। নায়রা মাথায় হাত চেপে ধরে, চোখ মুখ খিচিয়ে বলে বসে, এখন কয়টা বাজে? 6টা বাজতে আর 6 মিনিট বাকি। নায়রা নিভু নিভু চোখ নিয়ে জায়ানকে দেখে। আড়ষ্ট কণ্ঠে বলে, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? এই মেয়ের তেজ কমেনি? এতক্ষণ তো নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখারও ক্ষমতা ছিল না। জ্ঞান ফিরতে হম্বিতম্বি। জান চোখ মুখ শক্ত করে বলে, রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিলি। সকসিত হয়ে তাকায় নায়রা। মনে পড়ে যায় সে দৃশ্য, কেউ একজন এক্সকিউজ মি বলে তাকে ডেকেছিল। সে ঘুরে তাকাতেই মাস্ক দিয়ে মুখ ঢাকা এক লোক ওর সামনে কিছু একটা স্প্রে করে। মুহূর্তে মাথা ঘোরাতে শুরু করে ওর। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দুটো মনে হয়, এরপর নিমেষে ওর শরীরটা নিস্তেজ হয়ে যায়। এইটুকু মনে আছে ওর। আচ্ছা, ও এতক্ষণ কোথায় ছিল? লোকটা নায়রার সাথে এমন করলো কেন? ছিনতাই করার জন্য? কুণ্ডলি পাকিয়ে যায় হাজারটা প্রশ্ন। ও কণ্ঠস্বর খাদে নামিয়ে শোধায়, আমি এতক্ষণ রাস্তায় পড়েছিলাম? তোকে আমি রাস্তাতেই দেখেছি। নায়রা আবার উদ্গ্রীব হয়, আমার ফোন আর ব্যাগটা কোথায়? জান সাবলীলভাবে নায়রাকে ব্যাগ আর ফোনটা দেয়। নায়রা সব কিছু খতিয়ে খতিয়ে দেখে বলে, না, সবই তো ঠিক আছে। তাহলে লোকটা এমন করলো কেন? জান এবার ভুরু কুঁচকায়, আগের থেকে আরো গভীর হয়ে শোধায়, কে, কি করেছে? জানি না, কেউ একজন আমার সামনে কিছু স্প্রে করেছিল। মাস্ক পরা ছিল তাই মুখটা দেখতে পাইনি। ওই লোকটা স্প্রে করার পর আমার মাথা এমন ঘুরতে থাকে, শরীরের সঞ্চিত শক্তি যেন ক্ষয় হয়ে যায়। তারপর আর কিছু মনে পড়ে না। জান ড্রাইভিং সিটে বসে বলল, নিজের সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে পরিশেষে তোকে আমার হাতটাই ধরতে হবে। নায়রার মুখটা নিমেষেই পাংশুটে বর্ণ ধারণ করে। ওর এই কথার প্রত্যুত্তর করতে পারে না মেয়েটা। কোথায় যাচ্ছেন আপনি? জলদ গম্ভীর পুরুষালী স্বরে উজান থামে। মুখটা হাসি হাসি করে রেখে জানের দিকে তাকে বলে, শুনলাম নায়রা রাস্তায় সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন কেমন আছে সেটা জানতে ওর রুমে যাচ্ছিলাম। কেন, তুমি কি কিছু বলবে? জান ঠোঁটের কোণে হাসি এঁটে রেখে বলে, ও এখন রেস্ট নিচ্ছে। সারাদিন যা ধকল গেল ওর উপর দিয়ে, আপনি না হয় কাল এসে কথা বলে যাবেন। কাল? কেন? কথা বলতে পারছেন না বলে কি খারাপ লাগছে? জান সরু চোখে উজানকে দেখে বলে কথাটি। উজান বিনিময়ে হেসে বলে, আরে না, বোর হচ্ছিলাম তাই। জান ফিসেল হেসে বলে, তাহলে চলুন দুজনে দাবা খেলি, আমারও সময় কাটবে আর আপনারও। পারেন তো দাবা খেলতে? তুমি কি আমার সাথে কম্পিটিশন করছো জান? জান হাই তুলতে তুলতে ভাবলেশীন হয়ে বলে, জান কারোর সাথে কম্পিটিশন করে না। সে জানে জান একটাই, আর জানের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতাও কারণ নেই, কারণ জান কাউকে নিজের যোগ্যতার ধারের কাছেই মনে করে না। ও, তাহলে তুমি অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ছিলে দাবা খেলায়? উজান সুকৌশলীভাবে দাবার গুটি বসিয়ে বলে।
জান বাঁকা হেসে বলে, আজ অবধি কেউ আমাকে চেকমেট দিতে পারেনি। জানও পাল্টা একদান দিয়ে বলে, জান আর উজানের মধ্যে দাবা খেলার প্রতিযোগিতায় জানের জিতে যাওয়ার চান্স 99%। এটা উজান জানে। উজান মনের মধ্যে করছে এক নতুন বুদ্ধি। জানের আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। জান মুচকি হাসলো, অতঃপর নিজের দান দিয়ে দিল। জান নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী যে ওই জিতবে। উজান এবার জানের দিকে দৃষ্টি নিয়ে বলে, ইয়ানাত মেয়েটা কিন্তু খুব সুন্দর, বেশ মিশুকও বলা যায়। উজান জানের দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে, কারণ সে আছে জান হেরে যাক। মুহূর্তে জানের রাগ উঠে যায় তুঙ্গে। তবুও রাগকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিলে আগে জিতে নিক, তারপর দেখবে। জানের মস্তিষ্কে এখন নায়রার নামটা ঢুকিয়ে দিয়ে হাসল উজান। জান এবার কিং গুটিটা ঘরের মধ্যে দিয়ে বলে, চোখের ডাক্তার দেখান, ও সুন্দর, অতিরিক্ত বলে দিলেন না। জানের মনে খসখস ভাব চলে এসেছে, ঠিকঠাক চালিয়ে দিতে পারল না এবার। উজান বিজের হাসি দিয়ে মাত দেয় জানকে, অতপর সে হাসিটাই অধরদয়ে ঝুলিয়ে রেখে বলে, চেকমেট। শেষ অলিম্পিয়াড চ্যাম্পিয়ন জান ফারাসকে হারিয়ে তৃপ্তির হাসি হাসল উজান। অপরদিকে ক্ষুব্ধ হয়ে জানের চল শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, আপনি চিটিং করেছেন। বাচ্চারা যেমন করে জানের ব্যবহার ঠিক তেমনটাই ঠেকলো উজানের কাছে। উজান অবাক হওয়ার ভান করে বলে, কি বলো, আমি এবার চিটিং করলাম কোথায়? জান হাত মুষ্টিবদ্ধ করে, চিটিং নয় তো এটা কি? আপনি আমার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছেন। কোন দিকে? নায়রার দিকে। কেন? ইয়ানাত কেন? আমি তো এবারে প্রত্যেকের প্রসঙ্গে তুলেছি, তাহলে বিশেষভাবে ইয়ানাতি কেন? উজানের ঠোঁটের কোণে শয়তানি হাসি দৃশ্যমান। জান উচ্চস্বরে বলে, বিকজ শি ইজ মাই উইকনেস। কিছু সময় পিনপত নীরবতা চলে, অতপর হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়। উজান গম্ভীর মুখে বলে, সে তুমি না বললেও আমি জানি। নায়রা বিছানার উপর একটা শপিং ব্যাগ, সেটার মধ্যে 3টে সেরি জর্জেটের স্কার্ফ, ওড়না, সবে গোসল করে এসেছে। নায়রা তখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে লক্ষ্য করলো ওর গলায় অন্য একটা ওড়না। নিজের ওড়নাটা কোথায় গেল ভেবে পাচ্ছিল না ও নিজের ঘরে আসার বেশ কিছুক্ষণ পরে এসে ওকে বিছানার উপরে রাখা শপিং ব্যাগ গম্ভীরভাবে বলেছিল, নিজের ওড়না সামলে রাখতে পারিস না, ভবিষ্যতে আমার বাচ্চাদের সামলাতে পারবি তো? ওইটুকু বলেই বিছানার ওপর ব্যাগটা রেখে হন হন করে বেরিয়ে যায় ও, নায়রাকে কিছু বলার সুযোগ না দিয়ে। নায়রা নিস্তেজ। ও শুধু ভাবছে, এত কিছু থাকতে ওর ওড়নাটা নিয়ে গেল লোকটা। মোবাইল ছিল, টাকার ব্যাগ ছিল, এসব কিছুই নিল না। আতকে ওঠে ও, নায়রার সাথে খারাপ কিছু হয়নি তো? ওই লোকটা তাকে অজ্ঞান করে উল্টাপাল্টা কিছু করেনি তো? এমন কিছু যদি হয় তাহলে নায়রা মরেই যায়। ডুকরে কেঁদে ওঠে ও, ওর মনে পড়ে যায় ছোটবেলা সেই বিষাক্ত ঘটনাটি। অন্ধকার আর দুটো নোংরা হাত। আবারও কেঁদে ওঠে, এক নাগারে কাঁদতেই থাকে প্রায় 1 ঘন্টা। নোনা অশ্রু বর্ষণ করে ওঠে, দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে আবারও ভালোভাবে দেখতে থাকে নিজেকে। তবু আতঙ্ক যায় না ওর। শরীরেও সন্দেহজনক কোনো ব্যথা অনুভব করে না। নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালায়। আয়নার সামনে ধপ করে বসে পড়ে ড্রেসিং সোফায় হেলান দিয়ে। 2 হাঁটুতে মাথা ঠেকে এবার শব্দ করে কাঁদে। যে সন্ধ্যা ও রাতের ঘুম কেড়ে নিয়েছে, যে অন্ধকার ও ভয় পায়, সেই ঘটনার পুনরাবৃত্তি হলো না তো? ও কাঁদছে। ওর এখন কি করা উচিত? শক্ত পাষাণ মেয়েটা কাঁদছে, যে নিজের বিয়ে ভেঙে যাওয়ার পরেও কাঁদেনি, সে আজ কাঁদছে। মনে মেঘ জমে ভার হয়ে রয়েছে। সেই ভার হালকা করতে এক নাগারে 3 ঘন্টা ধরে কাঁদল। অতপর ওভাবেই কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ল। আজ প্রায় 1 সপ্তাহ নায়রা বাড়ির বাইরে হয় না। প্রয়োজন ব্যতীত নিজের ঘর থেকে বের হয় না। 4 দেয়ালের মধ্যে মন মরা হয়ে পড়ে থাকে সবসময়। মনের মধ্যে কোনো এক অজানা ভয় জন্ম নিয়েছে। সেদিনের পর নায়রার মনে হলো ওর জন্য 4 দেয়ালের মধ্যে থাকাই সবচাইতে নিরাপদ। সে থেকে ঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকে। এসব কথা মন খুলে বলার মতো কেউ নেই ওর। কেউ শুনলেও কি বা করবে? কদিন বাদে ফাইনাল সেমিস্টার, ভার্সিটিতেও যায় না। এই ভয়ে যদি আবার তেমন কিছু হয়। পরীক্ষার প্রিপারেশন শূন্য। এই 3 মাস ধরে জীবনটাকে দেখেছে, জেনেছে ওর জীবনটা বড্ড নিষ্ঠুর। নিজের মধ্যে চেপে রাখা বিষাদগুলো যদি উগরে দেয়া যেত, তাহলে নায়রা নিজের অতীতের
কালোগুলো উগড়ে দিত। চিহ্নটুকু অবধি রাখত না। ওর সাথে ভবিষ্যতে কি হবে জানে না, ও শুধু জানে ওকে কেউ ভালোবাসেনি। মায়েরা নাকি মেয়েদের বেস্ট ফ্রেন্ড হয়। মায়েদের কাছে মেয়েদেরকে মনের সব কথা নাকি বলতে হয় না। মায়েরা বুঝে যায় মেয়েদের। তবে নায়রার মা কেন বুঝলো না ওকে? এই বুঝে আদর্শ মায়ের বৈশিষ্ট্য। গোধূলি বেলার পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে এসবে ভেবে চলে সে কখন থেকে। নির্জীবতায় আচ্ছাদিত হয়ে রয়েছে ওর মন মস্তিষ্ক। নায়রা এক দৃষ্টিতে দেখতে থাকে সূর্যাস্ত। থম মেরে দাঁড়িয়ে হুট করে এক অচেনা নাম্বার থেকে কল আসে। নায়রা দেখে নাম্বারটা, দেখে ভয়ে জমে যায়। মনে পড়ে যায় 6 দিন আগের রাতের দৃশ্যটা। কোনো কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না ও। নিজের মনকে শান্ত রাখতে হুমায়ুন আহমেদের মিশির আলী সমগ্রটা পড়ছিল। এমন সময় এক অপরিচিত নাম্বার থেকে কল আসে। ও তো কিছু না ভেবে কলটা ধরে। নায়রা কিছু বলার আগে ওপাশ থেকে কোনো এক পুরুষের গম্ভীর স্বর ভেসে আসে। আজ কল ধরলে যে সুইটি। আবার সেই লোকের গলার স্বর। এই লোকটা নায়রার সাথে জাইনের বিয়ে ঠিক হওয়ার আগে থেকে এভাবে ফোন দিয়ে উল্টাপাল্টা নামে ডাকতো, উল্টাপাল্টা কথা বলতো। এই অপরিচিত লোকটাকে কত নম্বর থেকে নায়রা ব্লক করে দিয়ে লাভের লাভ শূন্য। 1 নম্বর ব্লক দিলে আরেক নাম্বার দিয়ে কল করে ডিস্টার্ব করা শুরু করে। এক পর্যায়ে নায়রা নিজের ফোন নাম্বারই চেঞ্জ করে নেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সবশেষ বিয়ের 3 দিন আগে থেকেই ফোন বন্ধ করে রেখেছিল নায়রা, যাতে একটু শান্তি পায়। নায়রা জাইনের সাথে বিয়েতে রাজি হয়েছিল এই অচেনা মানুষটির ভয়ে আড়ষ্ট হয়ে। ও ভেবেছিল বিয়ে হয়ে গেলে আর এভাবে বিরক্ত করবে না। নায়রা এই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলেনি। অপরিচিত এই লোকটি সবকিছুই জানে নায়রার ব্যাপারে। নায়রাকে চুপ দেখে পুরুষটি আবার বলে, সুইটি, ওড়না নিয়ে চিন্তা করতেছ না নাকি নিজের ভার্জিনিটি নিয়ে? নায়রার চোখ বড় বড় হয়ে যায়। তাহলে কি এই লোকটা ছিল যে ওকে অজ্ঞান করেছিল? বিস্ময় হয় ও ডুকরে ওঠে ও চিৎকার করে বলে, এই জানোয়ার, কি করেছিস তুই আমার সাথে? যদি সাহস থাকে তো সামনে আয়। ওপাশ থেকে হাসির আওয়াজ এলো। লোকটি এবার ফিসফিসে বলে, কিছুই করিনি, শুধু তোমার ওই ওড়নাটা নিজের সম্পত্তি হিসেবে রেখে দিয়েছি। ওড়নাটায় একটা মিষ্টি ঘ্রাণ রয়েছে, তোমার শরীর থেকেও সে ঘ্রাণ আমি কাল শুষে নিয়েছি। হাঁসফাঁস করতে থাকে নায়রা, কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি এমন একটা কাজ করলেন আমার সাথে? নায়রা কাঁদছে, তবু ওর কণ্ঠে ধমকের সুর। ও পাশের পুরুষটি বলে, আমি কিছুই করিনি, চাইলে অনেক কিছুই করতে পারতাম, আমি শুধু কি। নিঃশব্দে হাসলো পুরুষটি, অতঃপর হাসকি স্বরে বলে, তোমার হাতে কয়েকটা চুমু খেয়েছি, আর তোমার গলার তিলটা। চুপ কর তুই জানোয়ারের বাচ্চা, তুই সামনে আয়, তোকে কি করি দেখিস। কাম ডাউন সুইটি, আমি তিলটাকে কিছুই করিনি, কিছু করলে চিহ্ন তো থাকতো। তুমি কোনো চিহ্ন পেয়েছো? তোমার বিউটি মার্কটা শুধু দেখেছি, দ্যাটস ইট। নারা সেই যে অপরিচিত কলটা কেটে দিয়ে ফোন সুইচ অফ করেছিল, সেই ফোন আজ 6 দিন পর সুইচ অন করলো। প্রায় 2.5 মাস ধরে লোকটা এভাবে এত নোংরাভাবে কথা বলছে। মাঝখানে বেশ কদিন লোকটার কল যদিও নায়রা পায়নি, তবুও আবার সে আগের মতো শুরু করেছে লোকটা। 6 দিন ধরে ফোন অফ রেখেছিল বিধায় নায়রা অপরিচিত পুরুষটির ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়নি। বারবার ফোন রিং হয়ে যাচ্ছে, কিন্তু ও শুধু সেভাবেই ভাবছে। এত কি ভাবছেন? ফোনে যে বাঁচতে বাঁচতে অক্কাপর অবস্থায় চলে গিয়েছে। চমকায় নায়রা, তাকে পাশে দেখে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে। উজান আবারও বলে, ফোনটা ধরুন। নায়রা আমতা আমতা করে বলে, না থাক। নায়রার ফোনটাও শেষবারের মতো বেজে বন্ধ হয়। উজান ইতস্তত করে বলে, কি অবস্থা আপনার? অসুস্থ মনে হচ্ছে? নায়রা মলিন হাসে, তেমন কিছুই না। উজান বিপরীতে সমান হেসে বলে, আপনাদের এই ছাদটা অনেক সুন্দর, ধন্যবাদ। এতটুকু বলল নায়রা। হঠাৎ করে উজানের ফোনের সাইরেন বেজে উঠল। ও নায়রাকে বলে, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি কথা বলে আসছি। উজান ছাদের অন্য পাশটায় চলে যায়। নায়রা সেভাবেই থম মেরে দাঁড়িয়ে থাকে। নায়রার মেসেজের টুং শব্দ কর্ণে আসে নায়রার। ও ইনবক্স ওপেন করে, মেসেজটি পড়ে যেন ও আকাশ থেকে পড়ল। কল ধরতে প্রবলেম কি সুইটি? কতবার কল দিচ্ছি, কল ধরছো না? কি ভেবেছ এভাবে বেঁচে যাবে? নো নেভার। আমি কি কি করতে পারি তা তোমার কল্পনার বাইরে। রীতিমতো হুমকি দিচ্ছে। আবার নায়রারও ফোন বেজে ওঠে। ও কাঁপা কাঁপা হাতে ধরল কলটা। এই তো গুড গার্ল। সুইটি, তুমি কি জানো আমি তোমাকে কতটা চাই?
আফসোস তুমি যদি জানতে তাহলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার সিমরানের মতো তুমি ছুটে চলে আসতে আমার কাছে। মাই সুইটহার্ট, আপনি কে বলুন তো? এভাবে কেন আমাকে বিরক্ত করছেন? পুরুষটির অট্টহাসির শব্দ নারা শুনতে পেল। জানো না 2.5 মাসের প্রেম, তাও জানো না? ওকে ফাইন, আমি আবারও বলছি, ইউ আর মাই অ্যাঞ্জেল অ্যান্ড আই অ্যাম ইয়োর ডেভিল। কথাটি বলে আবারও হাসল লোকটা এবং তারপর খট করে ফোনটা কেটে দিল। থম মেরে দাঁড়িয়ে থাকে নায়রা, কোনো এক আসন্ন বিপদের আভাস পাচ্ছে ও। সরি, অপেক্ষা করালাম অনেকক্ষণ। নায়রা জবাব দেয় না। উজান আবারও বলে, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আজ রাতের ফ্লাইটে আমি রাজধানী ছেড়ে চলে যাচ্ছি। আপনার ভাইয়ের সাথে প্রজেক্টটা নিয়ে মিটিংয়ে বসতে হবে। নায়রা ভুরুকুসকে বলে, তো আপনি আমাকে কেন বলছেন? আমি কি করব? উজান উসখুস করে বলে, আবার দেখা হবে। নায়রা মুখ ঝামটা দিয়ে চলে যায়। যার আগে বলে, আপনার সাথে আমার দেখা না হলেও চলবে। সেদিন রাতেই ফ্লাইটে চলে যায় ঢাকা। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। নায়রাকে দেখাচ্ছে উদ্ভ্রান্ত, রাতে ঘুম হয়নি ওর, সারা রাত জেগে থাকার দরুন চোখের নিচে কালি পড়েছে। খুবই আতঙ্কে রয়েছে ও, বাড়ির সবাইকে কি বলে দেবে একটা লোক ওকে এভাবে বিতারা চিহ্ন রক্ত করছে, ভতারা চিহ্ন দেখাচ্ছে। বলার সাহস পেল না ও। গায়ের কমফোর্টার সরিয়ে উঠে পড়ল বিছানা থেকে, ফ্রেশ হয়ে নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিজেকে আয়নাতে এক পলক দেখে ম্লান হাসল। বাড়িতে আজ পুরুষেরা অনেক আগেই কাজে গিয়েছে, এখন বাড়িতে রয়েছে মহিলারা, বলতে আছে শুধু উপমা, বিজলি কলেজে। একটা বিস্ময়ের কথা, আজ কোনো কারণে জায়ানো বাড়ি, ডাইনিং টেবিলে বসে আপেল খাচ্ছে। নায়রা গেল ডাইনিং রুমে, চুপচাপ বসে পড়ল একটা চেয়ারে। ও খেয়াল করলো আজ টেবিলে কোনো খাবার নেই, সব ফাঁকা। আর টেবিলের মাঝে ফলের ঝুড়িতে কিছু ফল। নায়রা কিছুক্ষণ তাকিয়ে দেখল জায়ানকে, যে ভাবলেশীন হয়ে আপেল খাওয়ায় ব্যস্ত, নায়রার দিকে একবার তাকায়নি পর্যন্ত। নায়রা উঠল, রান্নাঘরে গিয়েও দেখল কিন্তু খাবার নেই, তাহলে কি আজ রান্না হয়নি? বাড়িতেও কাউকে দেখা যাচ্ছে না। ও আবার টেবিলে বসল। জায়ান এবার গলা খাকারি দিয়ে বলে, আজ কোনো খাবার নেই। মহসিন দাদু কাল রাতে স্ট্রোক করে, মা তারা চিহ্ন গিয়েছে তোর দিদা, মা, চাচি, ফুফুরা সব দাদুর বাড়ি চলে গিয়েছে খুব ভোরে। মহসিন দাদু, জুলেখা বেগমের ভাই। তার এমন মৃত্যুতে একটু খাতারা চিহ্ন রাপ লাগলো নায়রার। ও রিংরিঙে গলায় বলে, তাহলে খাবো কি? জায়ান ওর দিকে একটা আপেল ছুঁড়ে দেয়। নায়রা সেটা ক্যাচ ধরে। জায়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, আপেল খা। কি ধরনের বেয়াদবি! মাথায় উঠে নাচে এই ছেলেটা সবসময়, এখন খালি পেটে আপেল খাবে নাকি ও? ও উঠে রান্নাঘরে যায়। জায়ানকে দেখে গম্ভীর গলায় বলে, আমি কিছু বানাবো সর। জায়ান ফ্রিজ থেকে 4টে ডিম বের করে বলে, তুই কি বানাবি? কিছু পারিস? হ্যাঁ, আমি পারি না। তুই পারিস সর। নায়রার কণ্ঠে তেজ। জায়ান যায় না। রান্নাঘরে কিসব করছে কে জানে। নায়রা আবারও বলে, রাবেয়া আন্টি কই? জায়ান পেঁয়াজ কাটতে কাটতে বলে, আমি আন্টিকে ছুটি দিয়েছি আজ। নায়রা তারা চিহ্ন রক্ত হয়, বাড়িতে কেউ নেই আর আজও ছুটি দিয়ে দিয়েছে, ফাজলামো নাকি? জুলেখা বেগম অবশ্য বলেছিল রাবেয়াকে রান্না বান্না করে রাখতে 4 জনের, জাইন অফিসে ও দুপুরেও চলে আসবে যেহেতু আজ বাড়িতে কেউ নেই। নায়রা কিরবির করে বলে, ছুটি যে দিয়েছিস, রান্না করবে কে? জায়ান নায়রার দিকে তাকিয়ে বলে, আমি করছি দেখতে পাচ্ছিস না? পেঁয়াজ কাটার দরুন ওর চোখ দিয়ে পানি ঝরছে। নায়রা সেটা দেখে বলে, পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদেই দিলি। দেখাতে যাস কত কি পারিস, কিন্তু কিছুই পারিস না। সর, আমি হেল্প করছি। নায়রা আচরণ স্বাভাবিক, কোনো রকম জোরতা নেই। ও জায়ানের ওরকম উদ্ভট প্রপোজালের কথা ভুলেই গিয়েছে। জায়ানের হাত থেকে ছুরি নিয়ে চপিং বোর্ডে পেঁয়াজ কাটতে থাকে ও। নায়রার চোখ দিয়েও পানি ঝরছে। জায়ান উদ্গ্রীব হয়, ছটফট করতে বলে, তুই পারবি না বলেছি আমি? তারপরেও, মানে বেশি বুঝিস বলেই তোর সাথে এই হয়। পেঁয়াজ কাটতে গেলে সবার চোখেই পানি আসে, নতুন কিছু না। জায়ান বাঁকা হেসে, নায়রাকে নকল করে বলে, হ্যাঁ, তাহলে আমাকে কেন তখন বললি, পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদেই দিলি? নায়রা যেভাবে কথাগুলো বলেছিল, জায়ানও ঠিক সেভাবে বলে কথাগুলো। নায়রা ছুরি দিয়ে পেঁয়াজগুলো কেটে বলে, কি করতে চেয়েছিলি? ডিম ভুনা? হুম। নায়রা ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে বলে, বেগুন দিয়ে ইলিশের তরকারি, ডিম ভুনা আর ডাল। এগুলো আমি করছি, তুই ঘরে।
রান্নার সময় কেউ আমার আশেপাশে ঘুরুক, এটা আমি পছন্দ করি না। জায়ান মিটিমিটি হাসল, মনে মনে বলে, বিয়ের পর এটাই করব। নায়রা ভ্রু কুঁচকে সেটা দেখে বলে, হাসছিস কেন? সহসা জায়ান মুখ গম্ভীর করে নিয়ে বলে, কিছু না। তুই সকালে কিছু খাবি না? না, দুপুরের রান্নাটা দ্রুত করে 12টার দিকে একবারে খাবো। জায়ান মেয়েটাকে দেখল, কি সুন্দর তরকারি কুটছে। এই মেয়ে যেদি হোক, অহংকারী হোক আর যাই হোক না কেন, রান্না বান্নায় যথেষ্ট পারদর্শী। যাই হোক, এত এত দোষের মধ্যে একটা গুণ তো পাইছে জায়ান, বাকিগুলো ম্যানেজ করে নেবে। শুধু নায়রা রাজি হলে হয়। জায়ান বেশ মনোযোগ দিয়ে দেখছে নায়রাকে। দিনেই গোল গাল, মুখটা কেমন শুকিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। জায়ান নম্র সুরে বলে, তুই কি অসুস্থ? তুই রেস্ট নে, ঘরে গিয়ে আমি ম্যানেজ করছি। নায়রা আলুর টতে বলল, না, আমি ঠিক আছি। এসব আমি পারি। বাহ! জায়ান নায়রার পেছনে দাঁড়ায় এবার, শান্ত স্বরে বলে, আমি তাহলে তোকে হেল্প করছি। না, তার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পিনপতন নীরবতা। নায়রার কিছু মনে পড়তেই সঙ্গে সঙ্গে জায়ানকে প্রশ্ন করে, উপমা কিছু খেয়েছে? জায়ানের চোখ বড় বড় হয়ে যায়, বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। সামান্য হেসে বলে, আজ সূর্য কোন দিকে উঠল? তুই উপমার কথা জিজ্ঞেস করছিস? নায়রা ভুলেই গিয়েছে উপমার সাথে ওর সম্পর্কটা এখন আসলে কোন পর্যায়ে রয়েছে। মস্তিষ্কে সর্বদা যে অজানা আতঙ্ক থাকে, তাই ওর দুশ্চিন্তাগ্রস্ত মন ঝেড়ে ফেলেছে মাথা থেকে এই ব্যাপারটি। নায়রা থমকায়, স্থির দাঁড়িয়ে থেকে স্পষ্ট ও আত্মগরিমা নিয়ে বলে, আচ্ছা, একটা কথা বলতো, উপমা যেটা করেছে সেটা কি আদৌ ঠিক? আরে হো, তোর ভাইকে নিয়ে কিছুই বলবো না, চিটার কোথাকার। উপমার একটিবার আমাকে নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু ও তো তা ভাবেনি। কিন্তু আমি ওকে নিয়ে ভাবছি, কোনো কারণ ছাড়াই ভাবছি। আমার আরো কঠোর হওয়া প্রয়োজন। ও না খেয়ে রে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তুই এই মুহূর্তে রান্না ঘর থেকে বের হ, নইলে। নায়রা হাঁপাচ্ছে, মাথাটা ধরে গিয়েছে। রাতে ঘুমায়নি, নেহাতি ওর পরিশ্রম করার ক্ষমতা আছে, তাই এখনো এভাবে কাজ করতে পারছে, চিৎকার করতে পারছে। জায়ান নিষ্প্রভ নয়নে নায়রাকে দেখে চোয়াল শক্ত করে বলল, নইলে কি? গরম তেল গায়ে ঢেলে দেব। নায়রা ইলিশ মাছগুলো ধুতে ধুতে বলে। জায়ান ওর কাছে আসে, ওর হাতের বাহু শক্ত করে বলে, তুই মেজো ভাইকে পছন্দ করতিস? সত্যি করে বল। জায়ানের চোখে যেন রক্ত উঠেছে, ওর চোয়াল শক্ত এবং ক্ষুরধার ছড়ির মতন ধারালো। নায়রা চোখ অন্য দিকে সরিয়ে বলে, আগে তুই আমার হাত ছাড়। যখন তখন তুই আমাকে আমার পারমিশন ছাড়া টাচ করতে পারিস না। জায়ান ছেড়ে দেয় নায়রাকে, তবে দৃষ্টি সরায় না ও আবারও একইভাবে জিজ্ঞেস করে, উত্তর দে, তুই মেজো ভাইকে পছন্দ করতিস? না। তাহলে বিয়েতে রাজি হয়েছিলি কেন? নায়রা মুখ ফসকে বলতে যায়, কারণ একটা ছেলে। নায়রা চুপ হয়ে যায়, কি আজব! ও বুঝতে পারছে না একটা উন্মাদের সাথে নায়রা এত কথা কেন বলছে, ওর প্রশ্নের এক্সপ্লেইন কেন করতে যাচ্ছে। ভেবে পায় না। ওকে চুপ দেখে জায়ান আবারও শুধায়, ওর কণ্ঠস্বরে উপস্থিত আক্রোশ। একটা ছেলে কি? এই তোকে কোন ছেলে ডিস্টার্ব করছে? বাই এনি চান্স তুই কারোর সাথে সম্পর্কে নেই তো? নায়রা, এটা যদি হয়, আমি যে ছেলেটার কি অবস্থা করব তুই জানিস না। বল কোন ছেলে, একদম খুব করে দেব। এত সাহস আমার নায়রাকে ডিস্টার্ব করে? বলতে বলেছি নায়রা, চুপ করে আছিস কেন? জায়ান পুরো বাড়ি মাথায় তুলেছে, নায়রার সৌভাগ্য আজ বাড়িতে উপমা ব্যতীত কেউ নেই। নায়রার এমনিতেও মাথা ধরেছে, তন্মধ্যে জায়ানের অতিরিক্ত পজিটিভনেস আর অধিকার বোধ তিক্ত বিষের ন্যায় লাগলো ওর কাছে। নায়রা নিজেও বীর তারা চিহ্ন তো নিয়ে বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। আমি প্রেম করছি, যা পারিস তাই কর। জায়ান শীতল দৃষ্টিতে নায়রাকে দেখে বলে, আচ্ছে, পরে আমাকে ব্লেম দিতে আসিস না। আর এই লাইনটা মুখস্থ করে রাখো, আমি তোকে ভালোবাসি আর তুইও আমাকে ভালোবাসবি। এবং শুধু আমাকেই। জায়ানের মেয়ে তারা চিহ্ন জাজটাই বিগড়ে দিয়েছে নায়রা। ও লম্বা লম্বা পা ফেলে দোতলায় চলে যায় আর নায়রা শুধু মিনমিনিয়ে বলে, জোর করে সব পাওয়া যায় নাকি? তোরা সব কি ভেবেছিস আমি কোনো পুতুল না, শোপিস যে চাইলি আর পেয়ে গেলি? কি করা উচিত জায়ানের? জোর জবরদস্তি করে বিয়ে করা? তা কি সম্ভব? জায়ান সেসব কিছুই চাইছে না, ও চায় নায়রা নিজে সম্মতি দিক। নায়রা রাজি থাকলে বাড়ির কে কি বলল তাতে জায়ান মাথা ঘামাবে না। নায়রা নামটাই জায়ানের মস্তিষ্ক, হৃদয় তীব্রভাবে গেঁথে গিয়েছে।
নায়রা ওর দুর্বলতা। এই দুর্বলতাটা কোনোভাবেই জায়ান এড়িয়ে যেতে পারছে না। 7 বছর আগেও পারেনি, আর এখন তো আরও পারবে না। নিজের মনে প্রশান্তি আনতে নায়রার ওই স্নিগ্ধ মুখটাই যথেষ্ট, কিন্তু যখন ও সেও মুখটিতে নিজের বিতৃষ্ণা দেখে হৃদয় উথাল পাথাল চলে, শরীর সকল মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায়। নিজের মনের অবস্থা কালো মেঘে ঢাকা পড়ে, সুখের বলে দুঃখের দেখা মেলে। এমন অসতারা চিহ্ন হনীয় তীব্র, তিতিরোক্ত বিষাদ যন্ত্রণা জায়ান সইতে পারবে না। নিজের মনে প্রশান্তির ছোঁয়া দিতে ওর নায়রাকে প্রয়োজন। ও একমাত্র নায়রাকে ভালোবেসে এসেছে, 7 বছর ধরে নিজের মধ্যে পুষে রেখেছে অসীম প্রেম, ভালোবাসা, প্রীতি। এখন ফেরার কোনো উপায় নেই। অনেক দূর নায়রাকে নিয়ে কল্পনা করে পাড়ি জমিয়েছে ও। ভালোবাসলে নাকি কষ্ট পেতে হন, কত কষ্ট পেলে নায়রা ওকে বুঝবে? নায়রাকে ভোলা সম্ভব নয়। জায়ান জানে না ও নায়রাকে কেন ভালোবাসে, ওর কাছে কোনো উত্তর নেই। ও শুধু জানে নায়রাকে ও ভালোবাসে, আর ও শুধু শুনতে চায় ওকেও নায়রা ভালোবাসে। ব্যাস, এটুকুই। নিজের মোবাইলটা হাতে নিয়ে ভিডিও কল দেয় ঈশানকে। ঈশান, তোর হেল্প প্রয়োজন? ভিডিও কলের অপর প্রান্তের ব্যক্তিটা বিস্মিত হয়। এতদিন পর দেখছে বন্ধুকে কুশল বিনিময় না করেই বলছে হেল্প প্রয়োজন। ঈশান এক ভ্রু নাচিয়ে বলে, তুই তো পেখমকে কিভাবে পটিয়েছিলি? আমাকে কিছু টিপসই দে যাতে আমিও নায়রাকে পটাতে পারি। নায়রা, জায়ান নিজের মনের সব অনুভূতি উজাড় করে বলে দিল ঈশানকে। ঈশানের মুখ থমথমে। এতদিন তাদের বন্ধু তাদের কাছে কোনো মেয়ে নিয়ে কিছুই বলেনি, আর আজ জানছে সে 7 বছর ধরে নিজের কাজিনকে ভালোবাসে। ঈশান গলা খাকারি দিয়ে বলে, দেখ, তোর সাথে তোর কাজিনের সাপে নেউলে সম্পর্ক। দুজনের থেকে দুজিন কম না, কেউ একজন নরম না হলে হয় না। আর এটা ছেলেদরই করতে হয়। নায়রা তোকে অপছন্দ করে, এর কারণ কি? জায়ান চুপচাপ শোনে। ঈশান আবারও বলে, আচ্ছা বাদ দে, তুই এক লাফে কি তাল গাছে উঠতে পারবি? না, পারবি না। ঠিক তেমন নায়রা তোকে অপছন্দ করে। ও তোকে নিমিষেই অপছন্দ করা থেকে ভালোবাসতে পারবে না। অপছন্দ থেকে পছন্দ, পছন্দ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। জায়ান দৃঢ়ভাবে বলে, প্রেম না এটা। তাহলে কি? ভালোবাসা। আমি ওর প্রেমে পড়লে ওকে কবেই ভুলে যেতাম, কিন্তু আমি ওকে ভালোবাসি। আমার ভালোবাসায় আবেগ, মায়া আর সজীবতা রয়েছে। ওকে আমি ভুলতে পারিনি কারণ আমি ওকে ভালোবেসেছি। এবং দিন দিন ওর প্রতি আমার ভালোবাসা বেড়েছে। ঈশান ঠোঁট টিপে হেসে বলে, তাহলে তুই নায়রাকে ছাড় দে। এভাবে নিজের তারা চিহ্ন গের বহিঃপ্রকাশ করে কোনো মেয়ের মন পাওয়া যায় না। ও তোকে গালি গালাজ করলেও তুই নিজের তারা চিহ্ন গটা দমিয়ে রাখবি। আর শোন, মেয়েরা একটু ঘাড়ত্তারা হয়, ছেলেদেরই সামলাতে হয়। যেমন আমি আমার ঘাড়ত্তারা বউটাকে সামলাই। জায়ান উদাস মনে বলে, আমি ওর কাছে সেদিন তারা চিহ্ন পোপর পর্যন্ত কহেছি, নিজের ফিলিংস ওকে শেয়ার করেছিলাম, তাই তবুও আমি কি ওর সাথে তারা চিহ্ন রাব ব্যবহার করেছি, নাকি আমিও ওকে তারা চিহ্ন রেছি? আরে হো, আমি ওকে রেসপেক্ট করি, কিন্তু আমি ওর সব অযাচিত ব্যবহার মেনে নিতে রাজি, শুধু ওর সেই অযাচিত ব্যবহারগুলো যেন আমার সাথেই সীমাবদ্ধ থাকে। ওর পাশে আমি কোনো নন মাহরাম পুরুষকে সহ্য করতে পারি না, আর পারবো না। তুইও তো নন মাহরাম। সেটাই তো সমস্যা। আমি ওর মাহরাম হতে চাই। বিয়ে করব, ওর সাথে সংসার করব। ঈশান কিছুক্ষণ গভীরভাবে ভেবে বলল, তুই ওকে সরি বল। এখন পর্যন্ত তুই তারা চিহ্ন গের বসে যা করেছিস তার জন্য সরি বল। সরি বলবো? ঈশান এবার তারা চিহ্ন রক্ত হয়ে বলে, সব সময় ছেলেদেরই সরি বলতে হয়, আর তোকেও সরিই বলতে হবে। এটা মেয়ে পটানোর পূর্ব শর্ত। উপমার ইদানিং কিছু খেতে ইচ্ছে করে না, মাছ মাংস দেখলেই বমি পায়। মাঝে মধ্যে মাথায় চক্কর দেয়। এই তো আজ দুপুরেও উপমা কিছু খেতে পারিনি। ডিম আর ইলিশ বেগুনের তরকারি দেখেই পেট উল্টে বমি করে ভাসিয়েছিল ঘর, বিছানা। জাইন আজ দুপুর দুপুর বাড়ি এসেছিল বলে রেহাই পেয়েছ, নয়তো ওই বমির মধ্যেই উপমাকে নেতিয়ে থাকতে হতো। জাইনও বেশ চিন্তিত, প্রায়ই উপমা এমন করছে, তাই দুপুর গড়াতেই উপমাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছে ও। বাড়িতে এখন আছে জায়ান, নায়রা, বিজলি। নায়রা তো সেই দুপুরে খেয়েই ঘুমের দেখে পাড়ি দিয়েছে, কাল রাতে ঘুম হয়নি কিনা তাই। জায়ানও নিজের ঘরে কেসটা নিয়ে আরও কিছু ডিটেইলস কালেক্ট করছিল। কাজ করতে করতে হুটহাট জায়ানের মনে পড়ে নায়রাকে। ও মৃদু হাসল। ঘুম ঘুম চোখে নায়রা দরজা খুলে দাঁড়িয়ে আছে। ওর সামনে জায়ান, মুখটা হাসি হাসি। একটু ঘুমিয়েছিল নায়রা,
কিন্তু সেই ঘুমটাও মনে হয় কেউ সহ্য করতে পারল না। ও চোখ ডলতে ডলতে বলে, কি চাই? ঘুরতে যেতে। সচকিত হয় নায়রা, হাই তুলে বলে, তো যা না। আমার কাঁচা ঘুমটা নষ্ট কেন করলি? জায়ান তখনও নিজের মুখে রহস্যময় হাসি বিরাজ রাখে। ও প্রস্তুত হয়েই এসেছে, একটা ছাই রঙা শার্ট আর কালো কোট প্যান্ট। বরাবরের মতো শার্ট ইন করা আর হাতাকনুই অবধি ফোল্ড করা। বাম হাতে রুলেক্স ঘড়ি। বেশ লাগছে তো দেখতে, কালো রঙে ছেলেটাকে সত্যি অনেক মানে। জায়ানকে এভাবে দেখে মুখ হা হয়ে গেল, এত ড্যাশিং লাগছে কেন একে? বাইরে গেলে তো মেয়েরা হুমড়ি খেয়ে পড়বে। এভাবে কি দেখছিস? স্তম্ভিত ফিরে পায়েও পরপর দুপাশে দুবার মাথা নাড়িয়ে বলে, কিছু না। আমার একজন পার্টনার চাই এখন, যে আমাকে সাথ দেব, এবং সেই পার্টনারটা হিসেবে তোকেই চাই। জায়ান বেশ কদিন ধরে লক্ষ্য করেছে নায়রা মনমরা হয়ে থাকে সবসময়, বাড়ির বাইরে এক সপ্তাহ যায় না। তাই নায়রার মনকে আনন্দ আর স্নিগ্ধতার পরশ দিতেই জায়ান আজ ওকে একটা নিরিবিলি স্থানে নিতে যেতে চায়। নায়রা কিছু বলে না, ওকে চুপ থাকতে দেখে জায়ান এবার নরমস্বরে বলে, নায়রা, সকালের জন্য সরি। শুধু সকাল না, আজ পর্যন্ত যতদিন আমি তোর উপর তারা চিহ্ন দেখিয়েছি তার জন্যও সরি। আর কখনো এমন করব না। নায়রা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আগে ভদ্র হ জায়ান, ভদ্র হ। আমি আমার কথা বা তারা চিহ্ন দই দিলাম। বাড়ির বড়দের সাথে কেমন আচরণ করিস তুই? ওনানাদের সাথে আগে ভালো ব্যবহার কর। জায়ান করুণ হয়ে বলে, আমার ফার্স্ট টু লাস্ট সব প্রায়োরিটি তুই। আচ্ছা, আমাকে ভালোবাসতে হবে না। জায়ানের এসব কাহিনী দেখে নায়রার ঘুম ছুটে গিয়েছে বহু আগেই। কপাল কুঁচকে বলে, তাহলে কি করতে হবে? আপাতত চল, প্লিজ। বিজলি সদর দরজার সামনে বেজার মুখে দাঁড়িয়ে আছে, ফুরফুরে মনটা বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। নায়রার পরনে হলুদ রঙের চুড়িদার, আজও লালচে বাদামি সিল্কি চুলগুলো বাঁধন ছাড়া করেছে। কৃত্রিম সাজগোজ কিছুই করেনি, সাজার জন্য ইচ্ছেই হয়নি ওর। ও বিজলিকে আদেশের সুরে বলে, ঘরের দরজা দিয়ে রাখো, অপরিচিত কেউ আসলে দরজা খুলবি না। সন্ধ্যের আগেই দিদারা চলে আসবে, সাবধানে থাকিস। বিজলি ওমন বেজার মুখেই বলে, তোমরা কখন আসবে? চলে আসবো দ্রুত, বেশিক্ষণ থাকবো না। কেন, তুই যেতে চাস আমাদের সাথে? বিজলিকে কিছু বলার সুযোগ না দিয়েই জায়ান শিথিল স্বরে বলে, বিয়ের পর হাজবেন্ডের সাথে যাবে, এবার তুই চল নায়রা, লেট হচ্ছে। নায়রাও বুঝলো বেলা গড়াচ্ছে, তাই আর কথা বাড়ালো না। নায়রা জায়ানের সাথে ঘুরতে যাচ্ছে, নায়রা নিজের ইচ্ছাতেই যাচ্ছে। কেন যাচ্ছে এর উত্তর নায়রা দিতে পারে না। ওর মনে হয়েছিল ছেলেটাকে তো আগের দিন ফেরালি, আজ তো আর তেমন কোনো প্রস্তাবও নিয়ে আসেনি সে। আজ ফেরাস না, যা ঘুরে আয়, দেখবি তোরও ভালো লাগবে। মন চাইছিল জায়ানকে না ফেরাতে, আর নিজের মনকে কি নিয়ন্ত্রণে রাখা যায়? তাই হাজার খাড়া তারা চিহ্ন পের ভিড়েও নায়রা যাচ্ছে জায়ানের সাথে। জায়ান ওকে কোথায় নিয়ে যাচ্ছে নায়রা নিজেও জানে না। বিজলি কিছুক্ষণ ওদের যাওয়ার দিকে গোমরা মুখে তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দেয়। কিরে, গাড়িতে যাবি না? নায়রার প্রশ্নের প্রত্যুত্তরে জায়ান মসৃণ কণ্ঠে বলল, রোজ তো গাড়িতে চলিস, আজ একটু ভিন্ন হোক আমাদের পথ ভ্রমণ। কিন্তু যাবি কিসে? জায়ান মুচকি হেসে বলে, রিকশা। একটা রিকশায় দুজন মানবী, দুজনের মধ্যে দূরত্ব স্বল্প। আচ্ছা, এই দূরত্বে কি শোনা যায় না হৃদস্পন্দন? শোনা যেত, নায়রা যদি বুঝিত, ছেলেটাকে বুঝত তবে। গোধূলি বিকেলের সোনা রাঙা আলোতে কি চমৎকারটা না লাগছে আকাশটা। মেঘ আজ খুব যত্নে সাজিয়েছে তার আকাশকে, যে আকাশে মেঘের বসবাস। জায়ানের হৃদয়েও ঠিক তেমন নায়রার বসবাস। নায়রা ওর হৃদয়টাকে সাজিয়েছে, নিজের অজান্তেই জায়ানের হৃদয়টা সাজিয়েছে। নায়রার এই বিকেল, এই দক্ষিণা হাওয়ায় চলন্ত রিকশায় ভ্রমণটা খুব উপভোগ করছে। আশ্চর্য হয়ে দেখছে মেঘে সাজানো বিস্তর আকাশটাকে। জায়ান দেখছে তার নায়রাকে, যাকে আজ খুব খুশি খুশি লাগছে। মোহকর দৃষ্টিতে দেখছে সে। আজ যেন জায়ানের কাছে একটা অন্য রকম দিন, অন্য রকম বিকেল। নায়রার হঠাৎ চোখ যায় জায়ানের দিকে। নায়রা নিজের ঠোঁটের হাসিটা মিলিয়ে দিয়ে গম্ভীর হয়ে বলে, এভাবে কি দেখছিস ড্যাব ড্যাব করে? আমাকে কখনো দেখিসনি? দেখেছি, তবে এত খুশি কখনো দেখিনি। নায়রা আবারও কঠিন গলায় বলে, আমি তোকে পছন্দ করি না। তাহলে অপছন্দ করিস? নায়রা অন্যদিকে দৃষ্টি দিয়ে বলে, আচ্ছা, পছন্দ করা লাগবে না, ভালোবাসলেই হবে। নায়রা ভ্রু কুঁচকে বলে, আমি তোকে যেখানে পছন্দই করি না সেখানে তুই ভালোবাসার কথা বলছিস কিভাবে? জায়ান ওর চোখে চোখ রেখে বলে, অপছন্দ থেকে ভালোবাসবি?
নায়রা আর কোনো কথা বলে না। জায়ান কি চাইছে? নায়রার চোখে মুখে কাঠিন্যতা নেই, ও নরম হয়ে যাচ্ছে, অস্থির লাগছে ওর। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়ও, জায়ানের দৃষ্টিতে রাখা সম্ভব নয় নায়রার পক্ষে। বারবার শ্বাস ফেলছে ও। ওদের মাঝে চলতে থাকে বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। হঠাৎ নায়রা রিক্সাওয়ালাকে উচ্ছ্বসিত হয়ে বলল, মামা, ওই ফুলের দোকানটায় দাঁড়ান। রিক্সাওয়ালা দাঁড়ালে, জায়ান বলে। কেন? জায়ান ভ্রুকুচকে বলে, গোলাপ কি করবি? বিরক্ত হয় নায়রা। গোলাপ কি করে মানুষ? জায়ান স্মিত হেসে বলে, তুই তো নিজেই একটা গোলাপ, আমার একান্ত ব্যক্তিগত গোলাপ। গোলাপের সাথে গোলাপ মানায় না, গোলাপের সাথে কণ্টক মানায়, তুই আমাকে সেই কণ্টক ভাবতে পারিস। কণ্টক যেমন গোলাপকে রক্ষার চেষ্টা করে আপ্রাণ, আমিও ঠিক তোকে রক্ষা করার চেষ্টা করব আপ্রাণ। জায়ান এরপর রিক্সা থেকে নেমে ফুলের দোকানে যায়, আর নায়রা সেভাবে ভাবনায় মগ্ন হয়ে বসে থাকে। ও ভাবছে এভাবেও কেউ ওকে বলতে পারে? এগুলো আদৌ হচ্ছে ওর সাথে? রিক্সা আবারও চলতে শুরু করলো। নায়রার সংগীত আসে। ও তাকিতে দেখে জায়ানের হাতে একটা বড় গোলাপ ফুলের তোড়া। জায়ান সেটা নায়রা হাতে দিয়ে বলে, ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করাইতে আমি বিশ্বাসী নই, তুই চেয়েছিস তাই 100টা গোলাপের তৈরি ফুলের তোড়াটা তোর। এটা আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম আমার এই দুটো চোখ। এই চোখের ভাষা তুই কবে পড়তে পারবি? সূর্যাস্ত হতে চলেছে, পাখিরা নিজেদের নীড়ে ফেরার তাগিদে উঠছে। সূর্যাস্তের চমৎকার এই দৃশ্য নায়রাকে বিমোহিত করছে। আর জায়ান বিমোহিত হচ্ছে নায়রাকে দেখে। ওরা বাড়ি ফিরল, সবাই বিকেল পেরোতেই জুলেখা মহলে পৌঁছিয়েছে। বাড়িতে ঢুকতেই আশ্চর্য হলো ওরা। উপমাকে ডাইনিংয়ে বসিয়ে ফল, ডিম, দুধ আরও পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন মরিয়ম বেগম। জেসমিন বেগমের মুখটাতেও তৃপ্তির ছাপ দেখা যাচ্ছে। জায়ানও কিছুটা অবাক হলো, হঠাৎ কি হলো এদের? শাহিদা বানু মুখটা থমথমে করে লিভিং রুমের একপাশে দাঁড়িয়ে আছে। নায়রা নিজের কৌতূহল প্রকাশ করে না, গটগট করে চলে যায় উপরে। জায়ান শাহিদা বানুর কাছে জিজ্ঞেস করল, হঠাৎ কি হলো? উপমাকে মেনে নিল তোমার যা? শাহিদা বানু যেন রাগে ফেটে পড়ছেন, তিনি সেভাবেই বললেন, গিরগিটির রং বদলাতে সময় লাগে না। উপমা পোয়াতি হয়েছে তাই তোর মা কদর করছে, দাদি হবে কিনা। একজন প্রেতারা চিহ্ন গণেন তাই বলে আরেকজনকে যে গোটা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না তার আক্কেল আছে তোমাদের কারোর? নায়রা তখনই জেনেছে যখন শাহিদা বানু জায়ানকে বলছিল উপমা প্রেতারা চিহ্ন গণেন্ট। সে শুনেছে দোতলার করিডোরের থেকে। নায়রা চিন্তাগ্রস্ত, বিজলি ওর রেসপন্সিবিলিটি ছিল কোথায় গেল, আর এলাচিকেও নায়রা পাচ্ছে না। বিজলি তো বাড়ি ছেড়ে যাওয়ার মেয়ে না, তাহলে কি কেউ কিডন্যাপ করলো? সব জটলা পাকিয়ে যাচ্ছে ওর চিল্লাচিল্লিতে বাড়ি জুলেখা বেগম নিচে আসেন হন্তদন্ত হয়ে। সবাই এক প্রকার তবদা বনে গিয়েছে। বাড়িতে সবার আগে এসেছিল জুলেখা বেগম, তার 2 পুত্রবধূ ও মেয়ে। বাড়ি বাইরে থেকে লক করা দেখে ভেবেছিল ওরা কোথায় গিয়েছে, আর বাড়িতে সদর দরজার তালার মোট 4টা ডুপ্লিকেট চাবি, ওনাদের নিকট একটা ছিল যার দরুন ওনাদের বাড়ি প্রবেশে সংকট হয়নি। জুলেখা বেগম ব্যতিব্যস্ত হয়ে বলে, বিজলি বাড়িতে নেই তাহলে যাবে কোথায়? নায়রার তো মাথায় হাত। ও মেয়েটাকে বলেছিল অপরিচিত কেউ কলিং বেল দিলে যাচাই না করে দরজা না খুলতে। বিজলিকে নায়রা চেনে, ও এভাবে না বলে কয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো নয়। তাহলে প্রশ্ন কোথায় গেল ও? কেউ কি তাহলে বাড়ি থেকে নিয়ে গিয়েছে? আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এত চড়া দামের জিনিস, বাড়িতে আলমারি ভর্তি গহিনা থাকতেও সেসব অক্ষত। নায়রার গলা কাঁপছে, ও সেভাবেই প্রত্যেককে প্রশ্ন ছুড়ে। বাড়ি থেকে কেউ কিডন্না করেছে বিজলিকে? শিওর, জেসমিন বেগম উত্তরে বলে। তাহলে সদর দরজা হাট করে খোলা থাকতো, বাড়িটা এমন সাজানো থাকতো না। সব লণ্ডভণ্ড হয়ে থাকতো। সেটাও ঠিক। তাহলে নায়রার বিড়াল ছানা এলাচি কোথায়? জায়ান এতক্ষণ সেসব দেখছিল নীরবে আর নিজের শকুনের মতো সূক্ষ্ম চোখে পরখ করছিল সারা বাড়ি। ওর চোখ পড়ে লিভিং রুমের টেবলটার দিকে। সে টেবিলে একটা কাগজ পেপার ওয়েটের নিচে চাপা দেওয়া, ও কাগজটা হাতে তুলে নিয়ে নীরবে পড়তে থাকলো। প্রিয় নায়রা আপু, শুরুতেই ক্ষমা করে দিও। আমি এমন একটা কাজ করতে চাইনি, তবে আমার মনে হয়েছে আমিও বাড়ির বোঝা। হ্যাঁ, তুমি আর দিদা ব্যতীত সবাই এটা মনে করে, যেটা একদম সত্যি, শতভাগ সত্যি। আমি একটা হ্যান্ডক্রাফটের কাজ পেয়েছি, সেখানেই কাজ করে নিজেই নিজের খরচ চালাবো।
আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সবাইকে এভাবে না বলে এসেছি। মাঝে মাঝে তোমার আর দিদার সাথে দেখা করতে জুলেখা মহলে যাব। তোমরা সবাই ভালো থেকো। ইতি। বিজলি। বেশ অনেকক্ষণ ধরে জায়ান হাতের লিখাটা দেখল, অতঃপর রাশভারী কণ্ঠে সকলকে বলল, বিজলির চিঠি। নায়রা এতক্ষণ ধরে থমমে রে বসেছিল। জুলেখা বানু, শাহিদা বানু, জেসমিন বেগম, মরিয়ম বেগমও সেসব নিয়েই উদ্গ্রীব আলাপ করছিলেন। জায়ানের কণ্ঠে তাদের কথায় ভাটা পড়ে নায়রা চিঠিটা জায়ানের হাত থেকে নিয়ে পড়ল। ও যেন আকাশ থেকে পড়েছে। হাতের লিখাটা কি বিজলির? জায়ান শীতল কণ্ঠে জিজ্ঞেস করে নায়রাকে। নায়রা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, হুম, এটা বিজলির হাতের লিখা। এবার বাড়ির মহিলারা নায়রাকে বাঁকা কথা শোনানো শুরু করে দেয়। বলেছিলাম না বিজলি নিজেই চলে গিয়েছে। বাদ দে নায়রা, উটকো ঝামেলা, বাড়ি থেকে চলে গিয়েছে। কথাটি বলেন শাহিদা বানু। নায়রা তেলে বেগুনে জলে উঠে চিৎকার দিয়ে বলে, চুপ করবেন আপনি। আমি আগেও বলেছি, আবারও বলেছি, আপনি আমার সাথে আগ বাড়িয়ে কথা বলবেন না। কিসের মা আপনি? আরেহ ধুর মা। আপনি মা হওয়ার যোগ্যতাই রাখেন না। একজন মেয়ে হিসেবেও আপনি নিকৃষ্ট। আমার জীবন ধ্বংস করেছেন আপনি। আরে আপনি এত মায়ের অধিকার ফলাতে যান কেন? যখন মায়ের অধিকার ফলানোর কথা ছিল, দায়িত্ব পালন করা দরকার ছিল, তখন আপনি সেটা করেননি। নিজের ভাই খুব ভালো। হ্যাঁ, নিজের ভাই খুব ভালো। সারা জীবন বোন হয়েই থাকেন। মেয়ে জন্ম দিয়েছেন কেন? বলুন বলুন। আর জন্ম দিলেনি যখন, তখন আমায় তারা চিহ্ন লা টিপে তারা চিহ্ন রে ফেলতে পারেননি? ছি, আপনাকে দেখলে আপনার বমি পায়। ছুটে নিজের ঘরে চলে যায় নায়রা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বাড়ির প্রত্যেকটা সদস্য। জায়ান কিছু একটা আঁচো করে। শাহিদা বানুকে কিছু পল দেখে চলে যায় দোতলা। সবার এখন একটাই প্রশ্ন, নায়রা কেন এমন করল নিজের মায়ের সাথে? কিসের এত তারা চিহ্ন মায়ের উপর? এটা কি আদৌ তারা চিহ্ন নাকি অভিমান? শাহিদা বানুও সে স্থানে দাঁড়িয়ে থাকতে পারল না। নিজের ঘরে অশ্রুসিক্ত নয়নে নিজের ঘরে চলে গেল। একটা অন্ধকার ঘর। ঘরটিতে আলোর কোনো উৎস নেই। ঘরটিতে প্রবেশের জন্য শুধু একটা দরজা রয়েছে। মেয়েটির চোখে হঠাৎ আলোর ঝোঁটা লাগলো। এতক্ষণ ধরে অন্ধকারে থাকার দরুন চোখে হুট করে আলো পোড়ায় ঘোলা চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল। মেয়েটির দুই হাত পেছনে দিকে বাঁধা, একটা রশির সাহায্যে মুখে স্কচ টেপ লাগানো, যাতে কথা বলতে না পারে। বিজলি আবারও ধীরে ধীরে চোখ জোড়া তুলে তাকায় আলোর উৎস দিকে। একটা লোকের ছায়া দেখছে ও যে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বিজলি আবারও ছটফট করে ওঠে, মুখ দিয়ে আওয়াজ তুলল। লোকটি কোনো কথা বলল, শুধু দেখেই চলেছে বিজলিকে ওর ললুপ দৃষ্টি দ্বারা। বিজলি তারা চিহ্নই নিজেকে গুটিয়ে নিল। ওর সাথে কি হবে? ডুকরে কেঁদে উঠে ও প্রত্যুষকে টানতে লাগলো। নিয়ে যায় পুরান ধাঁচের দোতলা বাড়িটির নিচতলায়, হলো রুমটায়। বিজলি নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা অবধি নেই মেয়েটার। প্রত্যুষকে দাঁড় করালো পিলারের পাশ ঘেঁষে, সেই সাথে গায়ে যে ওড়নাটা ছিল সেটা টান দিয়ে গা থেকে নিয়ে নিল। ওড়নাটা দিয়ে বেঁধে দিল মেয়েটিকে পিলারের সাথে। বিজলি আবারও মুখ দিয়ে আওয়াজ করতে থাকে। প্রত্যুষ ফিচেল হাসে, খুব বাজে নজরে দেখতে থাকে বিজলিকে। এই দৃষ্টি দেখে ওর তারা চিহ্ন রে যেতে নিচ্ছে করছে। আবারও কাঁদতে থাকে ও। এই চুপ, একদম চুপ, ফ্যাচ ফ্যাচ করে কান্না বন্ধ কর। ভয়ে ঝাঁকুনি দিয়ে উঠে বিজলির শরীর। ও চুপ হয়ে যায়, আর কোনো আওয়াজ না করলে ঘোলা চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে, ভিজে যাচ্ছে ওর কপল। মেয়েটাকে এত বকাবকি করছিস কেন প্রত্যুষ? পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই বিজলি দৃষ্টি ফেলে লোকটার দিকে। সহসা ওর চোখ দুটো যেন কপালে উঠল। এ কাকে দেখছে ও? লোকটাকে বিজলি ভালো ভেবেছিল, বাড়ির সবাই ভালো ভেবেছিল। এত ধুরন্ধর এই উজান, এত। ও আমারও গাইগুই শুরু করলে। প্রত্যুষ ঠেটিয়ে চর তারা চিহ্ন রে ওর গালে। বিজলির মাথার মধ্যে চক্কর দিল এমন শক্ত হাতের তারা চিহ্ন রখে। অসহায় দৃষ্টিতে দেখতে থাকলো আলেক্সিকে। আলেক্সি হলরুমের কাউচের উপর বসলো, ওর কোলে এলাচি। ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে দেখছে আলেক্সিকে। ওর চোখ দুটো যেন বলছে, আপনি এমন ঘৃণিত মানুষ, বাড়ির সবাই আপনাকে ভালোবেসেছিল। আলেক্সি নায়রার বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছে। এলাচি লোকটাকে চেনে, তাই কোনো ধরনের সমস্যা হচ্ছে না আলেক্সির বিড়ালটাকে বসে আনতে। আলেক্সি বিড়ালটা সমেত বিজলির কাছে আসতেই বিজলি আবারও গাইগুই শুরু করে, প্রত্যুষকে বজ্রকণ্ঠে বলে, এই ওর গালে আর দুটো থাপ্পড় তারা চিহ্ন রত।
আমি শান্তিপ্রিয়, এত শব্দ আমার পছন্দ নয়। থেমে যায় বিজলি, ভীত চোখ দুটো বিস্ময় নিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে থাকা পরিচিত মানুষটাকে। প্রত্যুষকে থামিয়ে দেয় আলেক্সি, ফিচেল হেসে বলে, থাক মারিস না, বেচারিকে তো বিক্রি করে দেব। এ কয়দিন ওকে একটু ভালো মন্দ খেতে দিবি। আফটার অল, শি ইজ নাও আওয়ার গেস্ট। প্রত্যুষ আবারও বলে, এখনো 13টা মেয়ে লাগবে, আর বেশি দিন নেই কিন্তু। আলেক্সি বাঁকা হেসে কথা ঘুরিয়ে বলে, এই এলাচির খাওয়ার ব্যবস্থা করত। ওর খুব খিদে লেগেছে, আমি বরং আমার সুইটি কল দিয়ে জানাই এলাচিকে নিয়ে চিন্তা না করতে, এলাচি ওর বাবার কাছে আছে। তড়িৎ গতিতে বিজলি আবারও চোখ তুলে দেখে আলেক্সিকে। এতক্ষণে বিজলির নিজরে আসলো আলেক্সির নীল চোখ দুটো। বিজলি মনে করার চেষ্টা করে, উজানের গাঢ় বাদামি চোখ ছিল। তাহলে কি লোকটা লেন্স পরে বাড়ি গিয়েছিল? লোকটা আসলে কে? নারী পা তারা চিহ্ন চারকারি চক্রের কেউ? তাহলে যে এই লোকটা ভিন্ন রূপ দেখেছিল বাড়ির সবাই। লোকটা তো একটা বড় কোম্পানির মালিক। তবে কিছু বুঝতে পারছে না ও। এত বড় ধোঁকা দিল বাড়ির সবাইকে। আলেক্সি বিজলিকে এক পলক দেখে ঠোঁট দিয়ে টিকটিকির মতো আওয়াজ করে বলে, বেচারি। কথাটি বলে ও মুখটা কাদো কাদো করে বলে, পেটের দায় তোমাকে বিক্রি করছি বোন, আমরা বড্ড অসহায়। আমরা খেতে পাই তোমার মতো মেয়েদের বিক্রি করে। চোখ দিয়ে দুফোঁটা জল পড়ল আলেক্সির। ও আবারও বলে, ওয়েট, তোমার আপুর সাথে কথা বলে নিই। নায়রা দরজায় পিঠ ঠেকিয়ে বসে কাঁদছে। কলঙ্কিত অতীতটা এখন তাহলে সবাই জানে, জানিয়ে দিল নায়রা। এছাড়া আর কি করত ও? ও এই যন্ত্রণা সইতে পারে না, আবার কেউকে বলতেও পারে না। বলার মতো কি কিছু এসব কাকে বলবে ও? সবাই ওকে নিয়ে ছি করবে। ছোটবেলায় তো মাকে বলেছিল, সে মাই বিশ্বাস করেনি। মাই পাশে দাঁড়ায়নি, তখন ওর এখন কাকে বলবে, আর কেই বা ওর পাশে দাঁড়াবে? দুই হাঁটু একজোর করে মাথা ঠেকিয়ে কাঁদছে ও। আত্মতারা চিহ্ন হ, তোত্তা মহাপাপ না হলে নায়রা নির্ঘাত আত্মতারা চিহ্ন হ, তোত্তা করত। ওভাবে বসে থেকেই বিজলির কথা ভাবে, বিজলি কি সত্যিই এটা করেছে? এত অকৃতজ্ঞ হলো এত রাতে, এখন যদি ওর কোনো বিপদ আপদ হয়, সে দায় নায়রার নিজেরই। নায়রার ফোন বেজে উঠে। ফোনটা বিছানার উপর। দরজা থেকে 7 পা হাঁটলেই বিছানা, তবুও আর কাছে যোজন যোজন দূরত্ব মনে হচ্ছে। একনাগাড়ে ফোনটা বেজেই চলেছে। ও নায়রার কানে সেই রিংটোনের আওয়াজ পৌঁছায় না। ও অবচেতন মনে কাঁদছে। দরজার সামনে দাঁড়িয়ে জায়ান ডেকেই চলেছে নায়রাকে। নায়রা দরজা খুলবে বলে পণ করেছে। ও দরজা খুলবে না মানে খুলবে না। জায়ান এইবার দাঁতে দাঁত পিষে বলে, এই নায়রা, এই চিঠিটা বিজলি স্বইচ্ছায় লেখেনি। দরজাটা খোল, আমার কথাগুলো শুনবি তো। সচকিত হয় নায়রা, তড়িৎ বেগে দরজা খুলে দিয়েই প্রশ্ন ছুড়ে জায়ানকে, কি বলছিস? ওটা তো বিজলিরই হাতের লিখা। নায়রা, আমার মনে হচ্ছে ওকে দিয়ে কেউ জোরপূর্বক চিঠিটা লিখিয়েছে। তারপর ওকে কিডন্যাপ করেছে। আচ্ছা তুই একটা কাজ কর, ওর ঘরে গিয়ে চেক করতো ও নিজের বই খাতা পোশাক নিয়েছে কিনা, আর যদি পারিস ওর হ্যান্ড রাইটিংটা কালেক্ট করে আনো। এই মুহূর্তে আমি নিজের ঘরে যাচ্ছি। নায়রা কম্পমান স্বরে শুধায়, এমন ভাব করছিস তুই যেন সব জানতা, পুলিশ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে রয়েছিস। আমি বিজলির হাতের লিখা চিনি, আর বিজলিকে কেউ কেন জোর করে লেখাতে যাবে আজব? জায়ান দাঁত খিচিয়ে বলে, স্টুপিড মেয়ে, যা বলেছি তাই কর, আমার থেকে বেশি বুঝতে যাবি না। এ ব্যাপারে আমার জ্ঞান তোর থেকে অনেক বেশি, যা বলছি তাই কর। নায়রা চুপসে যায়, পরপর বলে, চল পুলিশকে ইনফর্ম করি। বাপ যেমন মেয়ে তেমন, কিছু হলেই পুলিশে ইনফর্ম করা, এফআইআর করা। যা বলছি তাই কর। জায়ান এবার একটু ধতারা চিহ্ন মুখে বললে। নায়রাও জেদ দেখিয়ে বলে, আমি পারবো না, নিজে খুয়ে নে। আজাইরা, আমি পুলিশ স্টেশন যাচ্ছি। নায়রা যেতে নিলে জায়ান ওর হাতটা আলতো করে ধরে নিচু স্বরে বলে, সরি, আবার তারা চিহ্ন দেখিয়ে ফেললাম। তুই আমাকে হেল্প কর, বিজলির রুমটা চেক করে আয়, আর ওর হ্যান্ড রাইটিংটা জোগাড় করে আমাকে দে। আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করব, প্রমিস। আর এখন এফআইআর নেবে না, 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না। প্লিজ ব্যাপারটা বোঝ। সত্যি তো, জায়ান তো ঠিকই বলেছে, হৎকারিতায় এসব করে কোনো লাভ হবে না এখন। নায়রা নিজেকে একটু শান্ত করে জায়ানের উপর ঝাতারা চিহ্ন ঝিয়ে বলে, অতারা চিহ্ন সভ্য, হাতটা ছাড়, যেতে দিবি তো? জায়ান এক ঝটকায় ওর হাতটা ছেড়ে দিয়ে বলে, সরি। জায়ান হাত ছেড়ে দিলে নায়রা ঘর প্রস্থান করে।
জায়ানও ঘর থেকে বেরুবে ঠিক সে সময় নায়রার ফোন বেজে উঠে। জায়ান প্রথমে ভাবল ফোনটা নায়রাকে দিয়ে আসবে, সেই হিসেবে ফোনটা হাতেও নিল। একটা আনসেভড নাম্বার স্ক্রিনে ভাসছে। জায়ান কলটা রিসিভ করবে কি করবে না দেনামোনা করেই রিসিভ করে। জায়ানিকে কিছু বলার সুযোগ না দিয়েই আলেক্সি নিজের প্রকৃত কণ্ঠস্বর চেপে রেখে হাসকি সুরে তবে ধমকে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কল রিসিভ করো না, আমাকে ইগনোর করছো? শোন, আমার ওকাত কত দূর তা তুমি টের পাচ্ছ না? সব টের পাবে, এই কথা বলছো না কেন? আলেক্সি নায়রাকে চুপ দেখে আবারও বলে, সুইটি, তোমার এলাচি আমার কাছে। চিন্তা করো না। হ্যাঁ, রাতে ঠিক করে ঘুমিও, নইলে ডার্ক সার্কেল পড়বে চোখের নিচে। মাই বেবি, সময় হলে তোমাকে আমি নিজের করে নেব। জায়ান শুনছে লোকটার কণ্ঠ লাউড স্পিকারে দিয়ে। রাগে টকবক করে ফুটছে ওর শরীরের রক্ত। বাম হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাতারা চিহ্ন গের দরুন। চোখ দিয়ে ঝরছে আগ্নিলাভা। চোয়াল শক্ত করে শুনতে থাকে লোকটির নোংরা কথাগুলো। নিঃশব্দে ও নিজের ফোকটা পকেট থেকে বের করে ফোনের স্ক্রিনের নাম্বারটির ছবি তুলে নিল। যা আলেক্সি বুঝতেও পারল না। আসলেই কি বুঝতে পারল না? এতক্ষণ ধরে আলেক্সি একাই কথা বলছে, ওর একটু খটকা লাগলো। আলেক্সি বিজলির সামনে দাঁড়িয়েই কথা বলছে, হঠাৎ করে বিজলির মাথায় একটা বুদ্ধি আসে, আবারও মুখ দিয়ে আওয়াজ তুলে যাতে নায়রা বুঝতে পারে কেউ আছে আলেক্সির পাশে। আলেক্সি এবার রেগে গিয়েই ফোনটা কট করে কেটে দেয়। জায়ান সে আওয়াজ শোনে কিন্তু কিছুই বলে না। কিছুই না, ও ঠিক করেছে নাম্বারটা ট্র্যাক করবে। ওর ব্যাপারটা গোলমেলে ঠেকেছে। গোলক ধাঁধার মতো ঠেকেছে সবকিছু। এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে যায় জায়ান। আর অপরদিকে জায়ানের থেকেও কম যায় না আলেক্সি। ও টের পেয়েছে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি নায়রা নয়, অনেক কেউ। নায়রা হলে কিছু একটা বলতো, চুপ করে থাকতো না। সেই জন্যই সন্দেহ হচ্ছে ওর। কোলের মধ্যে থাকা বিড়িটিকে সজোরে আছাড় তারা চিহ্ন তারা চিহ্ন লো আলেক্সি। এলাচি আতকে উঠে মিউ মিউ করে চিৎকার শুরু দেয়। মাসুম প্রাণীটার নরম শরীরে বড্ড জোরেই লাগলো তারা চিহ্ন ঘাতটা। তারা চিহ্ন এ কুকিয়ে এলাচি আলেক্সির থেকে দূরে সরে যায়। একে তো ফোনটা অন্য কেউ রিসিভ করেছিল, সেই তারা চিহ্ন তার উপর এই মেয়েটা গাইগুই করেছে। নিশ্চয়ই ফোনের ওপারের ব্যক্তিটি শুনেছে এই আওয়াজ। আলেক্সির এই তারা চিহ্ন দেখে ভয়ে তরতর করে কাঁপছে বিজলি। আলেক্সি বিজলির দিকে ধেয়ে আসে, চোয়ালটা শক্ত করে চেপে ধরে আঙুল দ্বারা। দাঁত খিচিয়ে বলে, ভালো থাকতে দিলি না আমাকে, তারা চিহ্ন রাপ হতেই হলো। এরপর প্রত্যুষকে ডেকে বলে, প্রত্যুষ, আজকের তারা চিহ্ন তেরো জন্য বিজলিরানি তোর। এনজি কর, যেমন ভাবে পারিস এনজয় কর। বিজলি ক্রমশ দুপাশে মাথা নাড়ায়, মুখে স্কচ টেপ দেয়া নয়তো বুক ফেটে কাঁদত ও। ওর এই মুহূর্তে মনে পড়ছে জায়ানকে। জায়ানের জন্য অনেক আবেগ জমিয়ে রেখেছিল ও। জায়ানকে বিজলি ভালোবেসেছিল, এটা জায়ান জানতেই পারবে না। কখনো জানাতে পারবেও না। ও আজ অপবিত্র হবে, নিজের মুখটা কিভাবে দেখবে নিজে। ঘৃণা হচ্ছে ওর। ও তারা চিহ্ন রে যাবে, তবুও নিজেকে এভাবে একটা পশুর কাছে বিলিয়ে দেবে না। বাড়িতে সবাই জানে বিজলি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। জাহিদ সাহেব আর জাফর সাহেব মুন্সিগঞ্জ গিয়েছিল ব্যবসায়িক কাজে। জাইন অফিসে গিয়েছিল, হুট করেই উপমাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসার পর জরুরি কিছু কাজের জন্য এসেছে রাত 10টায়। সবটা শুনেছে উপমার কাছে। এই নাম্বারটা তুই এই মুহূর্তে ট্র্যাক কর, আমি আসছি এখনই। জায়ান অস্ফুটে বলে কথাগুলো। সাদ ফোনের অপর প্রান্ত থেকে বলে, আমরা কি কেসটা সলভ করে ফেলছি প্রায়। তুই রোহিতদের রেডি থাকতে বল। আমি এসে তোদেরকে সবটা বলছি, এখন এত কথা বলার সময় নেই। এতটুকু বলেই কট করে কলটা কেটে দেয় ও। নায়রা হাঁপাতে হাঁপাতে ওর ঘরে এসে বলে, ও একটা সুতোও নিয়ে যায়নি জায়ান। আর এইটা ওর খাতা, এতে ওর হ্যান্ড রাইটিং আছে। জায়ান খপ করে খাতাটা নিয়ে নেয় নায়রার হাত থেকে, তৎপর হয়ে লিখিত একটা পেজ ছিঁড়ে নেয় খাতাটি থেকে। নায়রার দিকে কিছুক্ষণ তারা চিহ্ন গান্বিত চোখে তাকিয়ে থাকে। একটা ছেলে যে ওকে ডিস্টার্ব করে আর ও কোনো কিছুই জানায়নি জায়ানকে। জায়ানকে না জানাক, বাড়ির অন্য কাউকে তো জানাতেই পারত। এসব নিয়ে তো ওকে পড়ে ধরবে। আগে কেসটা সলভ হোক। তড়িঘড়ি করে জায়ান শার্টের হাতা ফোল্ড করে বেরিয়ে যায়। বিকেল থেকে সে এক পোশাকেই রয়েছে, বাড়িতে ফিরে চেঞ্জ করার ফুসরতি পায়নি। নায়রারও একই অবস্থা। ও সন্দিহান চোখে জায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে, অদ্ভুত তো, ও এখন কোথায় গেল? শান্ত হতে পারছে না আলেক্সি। নিজের হাতের ফোনটা ভেঙে বিজলিকে শাস্তি দিয়েও বারবার ক্রোধান্বিত হচ্ছে ও।
এটা ওর 15 নাম্বার সিম ছিল, এটাও নষ্ট করেছে। ও বুঝতে পেরেছিল তখন কল ধরেছে জায়ান, তাই সেফটির জন্য সিমটা তারা চিহ্ন করে দিয়ে ফোনটা ভেঙেছে। এখন ও নায়রার কণ্ঠটাও শুনতে পারবে না। কিছুতেই আলেক্সির মাথা ঠান্ডা হচ্ছে না। ও মেহেদি সহ আর 2জন ছেলেকে ডেকে বলে, আজ রাত 2টোর দিকে আইজে কোম্পানির যে ফ্যাক্টরিটা আছে পুড়িয়ে দেব। তোরা রেডি থাকবি। ওরা 3জন সাই দিয়ে চলে গেলে আলেক্সি চোখ মুখ কঠিন করে বলে, ইয়ানা তো কি ভেবেছ তুমি? আমি কিছুই টের পাই না, কার সাথে ঘুরছো, কার সাথে রিকশায় বসে যাচ্ছ সব খবর আমার নখদর্পণে। হাতের কাছে কিছু না পেয়ে আলেক্সি কাচের টেবিলের সজোরে লাথি মারে, কট শব্দ তুলে ভেঙে যায় কাচের টেবিলটা, সমস্ত কাচ ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরে। আলেক্সি কাউচেতে বসে পড়ে, ওর মাথাটা কাজ করছে না, ছোটবেলার সহপাঠীদের বলা বুলিগুলো কানে বাজছে ওর। Alexi has no father. Alexi's mother is a pro তারা চিহ্ন STI, টিউট। আলেক্সি দুহাতে কান চেপে ধরে বলে, না, না আমার মা তারা চিহ্ন তারা চিহ্ন টিউট না। আলেক্সির মতো নর পশুর চোখ দিয়েও গড়িয়ে পড়ল দুফোঁটা উত্তপ্ত নোনা জল। চোখ দুটো হয়ে উঠেছে রক্তিম।